সবাই কি আমাকে শুনতে পারছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এবার আমাদের আর একটা ক্লাস শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তো দেখেন, স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন আপনারা? আমি টেলিং ইউ, স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন একটু বলেন তো প্লিজ। তরুণ প্রজন্মের ধর্মই হলো ওকে। নতুনের পানে ছুটে চলা। ওকে, তো আমরা ওই গত ক্লাসে অর্ধেকের মতো করেছিলাম, আজকে এই অর্ধেক হচ্ছে অনুবাদ করব। ওকে। তো অনেকেই ক্লাসটা করতে চায় না, আমি দেখলাম বলতেছে ভাই ক্লাসটা নিয়েন না, কিন্তু বিষয়টা হচ্ছে যে উই হ্যাভ নাথিং টু ডু বিকজ এক্সাম ইজ নকিং, রাইট? সো আমাদের এক্সাম যেহেতু নক করতেছে, দেয়ারফর আমরা বসে থাকবো না, আমরা আমরা করব, ক্লাস দ্রুত শেষ করার একটা প্রেশার থাকবে এবং রেগুলার ক্লাস করে নিতে হবে সো দ্যাট সবাই খুশি থাকে, ঠিক আছে, এন্ড অফ দ্য ডে। নাও সি, এখানে বলছে, আমরা গত ক্লাস যেটা শেষ করেছিলাম এখান থেকে আবার শুরু করছি। আমরা দেখেন, বলছে যে, কি বলছে যে আহ, তরুণ প্রজন্মের ধর্মই হলো নতুন, নতুনের পানে ছুটে চলা। তাহলে এটার অনুবাদ কি করবেন বলেন, আপনার একটা মতামত দেন। তরুণ প্রজন্মের ধর্ম, এটা ইংলিশটা কি হতে পারে বলেন? দ্য নেচার অফ দ্য ইউথ। এই যে দ্য নেচার অফ দ্য ইয়থ, ঠিক আছে, বা দ্য নেচার অফ ইয়থ, এই নেচার অফ ইয়থ আপনি বলবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আহ, আপনি দা ইনেট বা ইনহারেন্ট নেচার অফ ইয়থ এইভাবে লিখবেন। তাহলে ইয়থ নেচার, ঠিক আছে, হুম, তার তার সাথে একটু মানে, মানে তার যে একটা ইনহারেন্ট নেচার, মানে একদম সঙ্গতিপূর্ণ বা ইনবর্ন নেচার, সেটা সেটা ওকে বোঝাবে, ঠিক আছে, একটু ডিপ মিনিং করবে। দ্য ইনহারেন্ট অর ইনেট নেচার অফ ইয়থ ইজ হোয়াট? হুম, বলেন, ইজ টু কি বলেন? Sprint towards the বুঝি নাই, জোরে বলেন। sprint toward the uncared and the new. আমি আপনার কথা বুঝতেছি না, আপনি তো হেডফোন ইউজ করতেছেন, হেডফোনটা খুলে কথা বলেন। দাদা, ইজ টু ইনোভেট কি হয়? ইজ টু ইনোভেট না, আচ্ছা, ঠিক আছে, হতে পারে, না হওয়ার কোনো কারণ নাই। দ্য ইনেট নেচার অফ ইয়থ ইজ টু is ইনোভেট, to know the unknown. নো দ্য আননোন, ঠিক আছে। সো নো দ্য আননোন, দেখেন, নো দ্য আননোন এই জিনিসটা মার্ক করি, নো দ্য আননোন, অজানাকে জানা বা নতুনের পানে ছুটে চলা, ঠিক আছে, রাইট। নো দ্য আননোন, ঠিক আছে, সুন্দর, বিউটিফুল ট্রান্সলেশন। বাট উই ক্যান টেল সামথিং ডিফারেন্ট। আমি যদি বলি যে ফাইন্ডিং নিউ হরাইজনস, তাহলে দেখেন তো একই জিনিস বুঝাচ্ছে না? হ্যালো, হ্যাঁ দাদা। জি 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 বুঝাচ্ছে দাদা। কিন্তু, দিস ইজ দ্য বিউটি। সো এভরিওয়ান উইল রাইট যে ইনোভেশন, নো দ্য আননোন, ঠিক আছে, বা এক্সপ্লোরিং দ্য আননোন, বা আপনি এটাও বলতে পারেন যে এক্সপ্লোরিং নিউ হরাইজন, ফাইন্ডিং না বলে ইউ ক্যান অলসো সে এক্সপ্লোরিং নিউ হরাইজনস বলতে পারেন কিন্তু। তো আপনি যদি খুব সুন্দর করে অনুবাদ করতে চান তাহলে কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন যে ইট ইজ দ্য ইনহারেন্ট নেচার অফ ইয়থ টু এক্সপ্লোর নিউ হরাইজনস। ওকে, হতে পারে ইট ইজ ইনহারেন্ট নেচার অফ ইয়থ টু এক্সপ্লোর নিউ হরাইজনস, ঠিক আছে, হয়ে গেল, ডান। তাহলে নোন দ্য আননোন না লিখে আমরা কি লিখলাম? এক্সপ্লোরিং নিউ হরাইজনস, ঠিক আছে, সুন্দর লাগে শুনতে, আর কিছুই না। এবার আমরা দেখবো কি, এই যে দেখেন এর পরের বাক্যটা দেখেন কি করছে। ভদ্রলোকে বাক্যটাকে, এই সে লিখে, যে জানতে চায় নিজ জাতিসত্তার পরিচয়,
সে যেতে চায় আপন শিকড়ের মূলে। যে জানতে চায় না বলে এটা হওয়া উচিত ছিল কি সে জানতে চায়, কিন্তু যেহেতু যে জানতে চায় দিয়েছে, তার মানে বেসিক্যালি এই যে দিয়ে কাকে বোঝাচ্ছে বলেন তো? ইয়ুথকে। ইয়তকে বোঝাচ্ছে। তার মানে আপনি চাইলে আমার মতে এই বাক্যটা আলাদা করেও ট্রান্সলেট করতে পারবেন, আবার চাইলে এটাকে একসঙ্গে নিয়েও ট্রান্সলেট করতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই প্লিজ বলবেন। জি দাদা। জি আমি দাদা। কিন্তু আপনাদের আগের ক্লাসগুলোতে বলেছি যে ভাই আমি কিন্তু এই জিনিসটা প্রেফার করি। যেমন ধরেন এই বাক্যটা আমার কাছে আছে, এরপরে মনে করেন যে এই বাক্যটা আমাকে দিয়েছে। এখন আমি দেখে বুঝতেছি যে বোথ সেন্টেন্সেস আর সামহাউ কানেক্টেড। সো আমি এটা কানেক্টেড করে অনুবাদ করার একটা অ্যাপ্রোচ নিতে পারি। কিভাবে নিতে পারি? আমরা বলতে পারি যে ইট ইজ দ্য ইনহারেন্ট নেচার অফ ইয়থ টু এক্সপ্লোর নিউ হরাইজনস। ঠিক আছে, ওকে। এখন একটা জিনিস বলি, দেখেন, এই যে যে জানতে চায় নিজ জাতিসত্তার পরিচয়, যেতে চায় আপন শিকড়ের মূলে, এই পুরো ব্যাপারটা মডিফাই করতেছে কাকে? এই ইয়তকে, তাই না? হুম। এটা মডিফাই করছে কাকে? ইয়তকে। আচ্ছা, তাহলে এখন আমি এমন ভাবে লিখবো যেন ইয়তটা সেন্টেন্সের প্রথম দিকে চলে যায় অথবা সেন্টেন্সের এন্ডিং এ চলে যায়। কিরকম করে লিখবো? এই দেখেন, ফাইন্ডিং, সরি, exploring new horizons is the inherent nature of youth। এইবার দেখেন ইয়তটা পিছন দিকে চলে গেছে। ঠিক আছে না? কথা কি ঠিক আছে কিনা? জি। কথা কিন্তু ঠিক আছে। তাহলে আমি কি বললাম? আহ কেন এটা করলাম? কারণ হচ্ছে যে আমি ইয়তের একটা মডিফায়ার এখানে অ্যাড করব, যে যে জানতে চায় নিজ জাতিসত্তার পরিচয়। তাহলে আমরা কি লিখতে বলতে পারি? আমরা বলতে পারি যে দ্যাট that wants to know its national identity। যে জানতে চায় তার নিজ জাতিসত্তার পরিচয়। ওকে, অভিষেক শর্মা কি এখন ওয়াকামটা এই যে করে ওয়ান্টস টু তুমি নো যদি আপনি লিখছেন, এই ওয়ান্টস টু নো, এই ওয়ান্ট ওয়ার্ডটা কিন্তু খুবই কমন একটা ওয়ার্ড, সো আমরা এটা ইউজ করবো না। আমরা লিখবো দ্যাট সিক্স টু নো। সিক্স মানে খুঁজে, ঠিক আছে? দ্যাট সিক্স টু নো ইটস ন্যাশনাল আইডেন্টিটি। আবার কি, সে যেতে চায় আপন শিকড়ের মূলে। তাহলে কি লিখবো? এন্ড এন্ড দ্যাট ব্লা 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 ব্লা, এন্ড দ্যাট ব্লা 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 ব্লা, এবং কি দ্যাট, দ্যাট কি বলতে পারেন? দ্যাট attempts to find its ancestral root, মানে তার এক পূর্বপুরুষদের যে গোড়া, অ্যানসেস্ট্রাল রুটস। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম কি, যে আমার ইয়তের জন্য দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ আমি নিয়ে আসলাম খুব সাকসেসফুলি। একটা হচ্ছে এইটা, দ্যাট সিক্স টু নো ইটস ন্যাশনাল আইডেন্টিটি, আর একটা কি, দ্যাট অ্যাটেম্পটস টু ফাইন্ড ব্লা 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 ব্লা। এই অনুবাদটুকু যারা নিয়মিত ক্লাস করছেন তারা বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি, কিন্তু দাদা এখানে একটা বিষয় ভাই অনেক বিষয় আছে, পরের বিষয় আগে শেষ করি তারপর কথা বলেন, ঠিক আছে? কথার ওকে ওকে ফ্লোর মধ্যে ঢুকাই দিবেন না, যেটুকু প্রশ্ন সেটুকু উত্তর দিব, ঠিক আছে? তারপর আপনার উত্তর আমি নিব, যার বিষয় আছে, ঠিক আছে? এখন একটা জিনিস বলি, যেহেতু দুই ক্ষেত্রে আমার দ্যাট আছে, এটাকে আমি রেখে দেই। দেখেন, দুই ক্ষেত্রে দ্যাট আছে, আপনি পরের দ্যাট দরকার নাই, কারণ এটা বোঝাচ্ছে ওইটা কি, ঠিক আছে? তাহলে এখন দেখেন, আপনি যদি বলেন যে রিডাকশন করবেন, তাহলে কি হবে? দ্যাট কাটবেন, দ্যাট কেটে কমা দিয়ে লিখতে পারেন কি, সিকটা হয়ে যাবে কি, সিকিং টু নো ইটস ন্যাশনাল আইডেন্টিটি। এন্ড এখানেও দ্যাট কাটবেন, তাহলে কি হবে? অ্যাটেম্পটিং। অ্যাটেম্পটিং হবে। অ্যাটেম্পটিং হয়ে গেল। দেখেন তো, এক্সপ্লোরিং নিউ হরাইজনস ইজ দ্য inherent nature of youth, seeking to know its national identity and attempting to find its ancestral roots। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি চাইলে আরো সুন্দর করতে পারেন। কিভাবে করতে পারেন? দেখেন, পত্রিকা পড়ার বেনিফিটটা কোথায় হয়।
কিরে চিত্তু, তুই কই থেকে আইছস? চিত্তু, এই যে ইয়ত, এই ইয়তের পরে একটা এম ড্যাশ দিয়ে লিখতেই পারতেন যে এ গ্রুপ সিকিং টু নো ইটস ন্যাশনাল আইডেন্টিটি অ্যান্ড অ্যাটেম্পটিং। তুমাল তুমাল, হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস নেই বাবা। এই যে অ্যাটেম্পটিং ওয়ার্ডটা দিছে, এই অ্যাটেম্প্ট ওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করে লিখবেন স্ট্রাইভিং। বাবা, তাহলে দেখেন, পত্রিকার বাক্য কাকে বলে? এই ওকে কেউ ধরো এসে, ও একা। পত্রিকার বাক্য কাকে বলে, কত প্রকার, কি কি সংজ্ঞা উদাহরণ ধরতে পারছেন? দ্য বিউটিফিকেশন অফ সেন্টেন্স বলেন। তুমি আর কথা বলো জি না ওর ভাইয়া। সাথে। হ্যালো, দিলে দিও না দিলে নাই। দাদা এ এটা বুঝতে গ্রুপ, পারছেন সবাই? দাদা এই লাস্ট দাঁড়ান, একটা কোশ্চেন এ আছে। গ্রুপ দাঁড়ান, এটা বুঝি। কোনো প্রশ্ন নাই। আমি বলছি এটা বুঝতে পারছেন কিনা আগে বলেন, তারপর আপনার প্রশ্ন নিব। দাদা, হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আচ্ছা, এবার বলেন, যে প্রথমে বলেছিলেন যে এখানে একটা বিষয় আছে, যাকে থামাই দিয়েছিলাম, তার বিষয়টা কি বলেন এবার? দাদা, আমি আমাকে বলতে অ্যান্সার করে চাচ্ছিলাম যে দিতে। ইয়তটা, ওই যে আপনি যে এই ইয়তের পরে দ্যাট না সিক্স, খাবো হ্যাঁ, না বলছি তো। ওয়ান দ্যাট ক্লাস সিক্স থেকে আমি কিছু স্টুপিড ক্লাস করে, ক্লাস থেকে কিছু স্টুপিড ক্লাস করে। আমি বলেছি অডিও অফ রাখতে, উনি প্রশ্নটা সুন্দর করে করুক, আমরা শুনি। হোয়াট ইজ দিস? ডিসগাস্টিং। হ্যাঁ, আপনি বলেন, শুনছি। হ্যাঁ দাদা, আমি একটু বলছি, তাহলে শুনুন। হ্যাঁ বলেন, ইয়তের পরে শুনছি, আপনি শুনছি। ওই যে ওইটাকে করলেন না, মানে ছোট করে ফেললেন বা ছেটে ফেললেন, যেটা হ্যাঁ মানে হ্যাঁ মানে হ্যাঁ দ্যাট দ্যাট সিক্স। তো হ্যাঁ আমরা হি হু সিক্স কি বলতে পারতাম? পরে আমি ওইটাকে মানে ছোট করে বা ছেটে ফেলে দিতে পারতাম। মানে আমি ওই 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 ওয়ার্ডটা কি দেখেন, অ্যাপ্রোপ্রিয়েটলি। কিয়তকে কি আপনি ব্যক্তি হিসেবে কাউন্ট করবেন নাকি একটা অব্যক্তি হিসেবে কাউন্ট করবেন? যদি ব্যক্তি হিসেবে কাউন্ট করেন তাহলে হু সিক লিখতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি এটাকে অব্যক্তি হিসেবে কাউন্ট করবেন, তাহলে দ্যাট দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? থ্যাংক ইউ দাদা, ক্লিয়ার করার জন্য ধন্যবাদ দাদা। তারপর আরেকজনকে থামাই দিছিলাম, কি যেন বলতে নিছিলেন যে না, এখানে একটা প্রশ্ন আছে বলছে। উনি এবার বলেন কি প্রশ্ন আছে। আর এখানে এ গ্রুপটা কেন আসলো, মানে যদি সেন্স এই থেকে আসছে রুটটা মানে? কেন আসলো? আচ্ছা, রুটটা তো আসলে বেসিক্যালি জি না জি না, মানে আপন এ গ্রুপ। শিকড়ের যে মূল, ঠিক আছে, এটাকে থিমেটিক্যালি প্রকাশ করার জন্য আমি অ্যানসেস্ট্রাল রুট লিখছি, আর কিছুই না। ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে না ভাই দাদা আমি আমি অন্য কিছু গ্রুপের কথা লিখবো। বলছি, হ্যাঁ, বুঝি না, কি বললেন? গ্রুপের কথা বলছি, এ গ্রুপ, জি আর ওই গ্রুপ। আচ্ছা, এই গ্রুপটা কিভাবে আসলো? আচ্ছা, এটা কিন্তু আপনাদেরকে আমি বারবার পড়াইছি যে পত্রিকায় এই ধরনের বাক্য লিখে, যেমন ধরেন আপনি মনে করলেন, লিখলেন যে সুমন টিচেস মেনি স্টুডেন্টস, মনে করেন লিখলেন যে অনেক স্টুডেন্টকে সে পড়ায়। তারপরে যে ক্লাসে কিছু আছে বেয়াদব কিসিমের পোলাপাইন, যাদেরকে আমি খুব হেট করি। হ্যাঁ, কি করুন? তাহলে এখন আপনি বললেন যে সুমন টিচেস মেনি স্টুডেন্টস, এবার আপনি লিখলেন যে হু আর ভেরি ভেরি, কি বলবো, ভেরি ইন্ডাস্ট্রিয়াস, মনে করেন আপনি লিখলেন। এটা বুঝতে পারছেন না বলেন তো বুদ্ধি করে? জি সিম্পল সিম্পল কথা, এটা বুঝতে এটা পারছি বুঝতে দাদা। পারছেন? এখন পত্রিকাগুলো কি করে, এই কথা বলার সময় জোর দেয় যে সুমন অনেক ছাত্রকে পড়ায়, যারা মিলে হচ্ছে গিয়ে কি একটা গ্রুপ। এই যে এখানে লিখবো হু হু আর এ গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে গিয়ে কি ইন্ডাস্ট্রিয়াস। তাহলে আমি হু কেটে দিলাম, আর কেটে দিলাম, মনে মনে এইভাবে ভাবতে পারেন, এ গ্রুপ, ঠিক আছে, হু আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস, এরকম করে বলতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে চিন্তা করতে হয়, কিছুই না। এটা পত্রিকা পড়তে 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 আসবে, ঠিক আছে? এবং আমি যে ক্লাসে মিলিয়ে মিলিয়ে দেই, এটাও আপনি লিখবেন, দেখবেন যে আসবে। শুনেন, আমি আপনাকে কোনো কঠিন কিছু পড়াচ্ছি না, এটা দাদা, এটাকে কি আমরা পজিটিভ হিসেবে কাউন্ট করতে পারি? কারণ আসলে গ্রুপটাকে কাইন্ড তো। অফ ডেফিনেটলি পারেন। ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস ইয়েস তো ইয়েস দাদা। এখন আবার অনেকে দাবি করতে পারেন যে সুমন ভাই, আমি এটা আপনার সাথে একমত না যে আপনি দুইটা বাক্যকে একত্র করে ফেলছেন। কোনো সমস্যা নেই, আপনি যদি মনে করেন দুইটা বাক্যকে আপনি আলাদা করে লিখবেন, লিখেন, কোনো না নাই। কিন্তু ব্যক্তিগতভাবে আই লাভ ইট এন্ড আই ডু ইট, ঠিক আছে? কিন্তু আপনি যদি মনে করেন না ভাই, আমাকে অমুক স্যার বলছে এটা করা উচিত না, আপনি করবেন না। কারণ এটা করলেও যে খুব লাভ আছে, না করলেও যে খুব লস আছে, আমার মনে হয় না। এই জন্য আমি বলবো, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন আপনি সেটাই করবেন। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? জি দাদা। জি বুঝতে ওকে, পারছি।
আমি আপনাকে কোনো দিন কোনো কিছুতে না বলবো না, আপনি যা যা বলবেন সবকিছু রাইট, কোনো ভুল নাই, ঠিক আছে, মনে রাখবেন এটা। আচ্ছা, এবার তাহলে আমরা একটু যাই হচ্ছে 3 নম্বর বাক্য। এই দেখেন কতগুলা বাক্য সে দিছে দেখেন, বলতেছে আর এই পথ চলাতে, ঠিক আছে, এই পথ চলা তাকে উদ্বুদ্ধ করে তার নিজ জাতির ইতিহাস, ঐতিহ্য, লৌকিকতা এবং সাংস্কৃতিক চেতনা আর পরিচয়। ভাই এবং এরপর সাংস্কৃতিক চেতনা আর পরিচয় কেন লিখছে? ফাইজলামিটা একটা, ঠিক আছে, কিন্তু এটারও মিনিং আছে, মিনিং ছাড়া তারা লিখে নাই, ঠিক আছে। তা আপনি কি লিখবেন? এই পথ চলায় তাকে উদ্বুদ্ধ করে বা 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 বলতে পারেন যে তাকে ইন্সপায়ার করে। তো এখানে কিন্তু সবাই ইন্সপায়ার ওয়ার্ডটা লিখবেন আমি জানি। এই আমাকে একটু জল দাও তো ভাই, কেউ পারলে, কঠিন ট্রান্সলেশন পারতেছি না। তাহলে আর এই পথ চলায় তাকে উদ্বুদ্ধ করে। আচ্ছা, এই পথ চলায় তাকে উদ্বুদ্ধ করে ব্লা 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 ব্লা। বা আপনি ঘুরে বলতে পারেন কিরকম, আপনি ঘুরে এইভাবে বলতে পারেন যে ব্লা 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 মোটিভেট করে তাকে পথ চলতে। যেভাবে মন চায় আপনি সেভাবেই লিখতে পারেন, ড্যাশ 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 মোটিভেট, ঠিক আছে, আমি মানে নর্মাল ভাবে ট্রান্সলেশনটা করতেছি, ঠিক আছে। মোটিভেট দেম, তাকে বলতে মূলত ইয়াং পিপলকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। মোটিভেট দেম টু টু কি টু কন্টিনিউ দিস জার্নি, মনে করেন আমি লিখলাম কন্টিনিউ দিস জার্নি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের জেনারেল ট্রান্সলেশন যদি আমরা করি, হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে, আগে আমরা ওয়ার্ড গুলা ক্লিয়ার করি। নিজ জাতির ইতিহাস, তাহলে নিজ জাতির ইতিহাস ইংলিশটা কি হইতে পারে বলেন দেখি কেউ একটু। বলেন। Their নেটিভ national history, দেয়ার হিস্ট্রি বলতে পারেন, ঠিক আছে। তা আপনি বলতেই পারেন যে দেয়ার হিস্ট্রি। এখন আপনি বলতে পারেন সুমন ভাই এখানে their জাতি ওয়ার্ডটা tapestry. আপনি আনেন নাই। এটা কোনো বিষয় না, কারণ ভাই দেয়ার হিস্ট্রি মানে তাদের জাতির হিস্ট্রি কি বোঝাচ্ছে, ঠিক আছে, একদম হুবহু লিখে কোনো কারণ নাই। ঐতিহ্য, ঐতিহ্য ইংলিশ কি বলেন? দাদা tradition। হেরিটেজ, সুন্দর একটা ওয়ার্ড বলছেন, এটা আমি আমি এটাই লিখতাম, হেরিটেজ। লৌকিকতা, এই যে লৌকিকতা লিখতে গেলে অনেকে আটকে যায়, আমি দেখছি। ফোকলোর, ঠিক folklore, আছে, ফোকলোর। আচ্ছা, তারপরে কি? সাংস্কৃতিক চেতনা, কি হবে? cultural conscious, Cultural ethos, culture, স্পিরিট, ethos, ইথোস বলতে পারেন, এবং তার পরিচিতি অ্যান্ড আইডেন্টিটি। এই যে দেয়ার হিস্ট্রি, হেরিটেজ, ফোকলোর, কালচারাল স্পিরিট অ্যান্ড আইডেন্টিটি, এগুলা কি করে? তাদেরকে মোটিভেট করে। আচ্ছা, মোটিভেট করে বুঝতে পারলাম। এখন প্রশ্ন হইলো ভাই, এই যে মোটিভেট করে, হ্যাঁ, এই মোটিভেট ওয়ার্ডটা খুব কমন একটা ওয়ার্ড, আমরা লিখবো না। এই মোটিভেটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ড্রাইভ দেম, আমরা লিখতে পারি প্রোপেল দেম। শিখে রাখেন, কাজে লাগবে, ঠিক আছে। দেয়ার হিস্ট্রি, হেরিটেজ, ফোকলোর, কালচারাল স্পিরিট অ্যান্ড আইডেন্টিটি, ড্রাইভ দেম বা প্রোপেল দেম, প্রোপেল দেম, ঠিক আছে। প্রোপেল দেম কোথায়? টু 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 হোয়াট? প্রোপেল দেম, এই রে মারছে এবার কামারে। এই যে তার চলার পথে, চলার পথ ইংলিশ কি লিখতে পারি বলেন? the way of journey, হুম, ট্রাজেক্টরি, the way of journey, কিংবা আর কি বলতে পারি দাদা আমরা? পেভমেন্ট দেওয়া যায়, ওই পেভমেন্ট। In the way জার্নি, of এগুলো life. কমন ওয়ার্ড। স্যার কি বলতে পারি? ট্রাজেক্টরি দেওয়া যায়। ট্রাজেক্টরি ওয়ার্ডটাও খুব এখানে মানাচ্ছে না। পেভমেন্ট দেওয়া যায় ভাইয়া, পেভমেন্ট। না, আমি স্যাটিসফাইড না, আর কিছু বলেন। বলেন আর কি বলতে পারেন, থিঙ্ক সামথিং এলস। Navigate this journey. বুঝি নাই, কি বললেন? Navigate this journey. তাহলে আপনি যদি বলেন যে নেভিগেট, perennial,
আপনি বলতে পারেন যে ড্রাইভ বা প্রোপেল, ঠিক আছে? কোর্স অফ লাইফ, দাঁড়ান দাঁড়ান, আপনারা একটু ডেস্টিনি, মনের ওয়ার্ড বলতে পারেন না, ঠিক আছে? ড্রাইভ বা প্রোপেল দেয়ার, ঠিক আছে? হোমারের একটা বিখ্যাত ছিল না, অডিসি, পড়ছেন? Sorry. মুভি তার মানে আসতেছে দাদা, ড্রাইভ ক্রিস্টোফার অর নোলান। প্রোপেল দেয়ার ওডিসি। ওডিসি মানেই কি, খুব মানে ঘটনাবহুল কোন যাত্রাকে বোঝানো হয়, ঠিক আছে? ওকে, সো এটা বলতে পারেন যে দেয়ার হিস্ট্রি, দেয়ার হেরিটেজ, ফোকলোর, কালচারাল স্পিরিট, আইডেন্টিটি ড্রাইভ দেয়ার ওডিসি। এখন মজার বিষয় কি জানেন, দেখবেন অনেক টিচার আপনাদেরকে বলে যে প্যাসিভ ওয়েতে ট্রান্সলেট করো, তাহলে সুন্দর লাগে। এটা আসলে সুন্দর লাগে। দেখেন আমি লিখি যে দেয়ার ওডিসি ইজ ড্রিভেন, হ্যাঁ, ড্রিভেন বাই দেয়ার, হোয়াট, বাই দেয়ার ব্লা 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 ব্লা, হয়ে গেল, শেষ। দেখেন এটা শুনতে আরো ভালো লাগতেছে এখানে, ঠিক আছে? ধরতে পারছেন? দাদা ধরতে পারছি, কিন্তু ওডিসি মানেই তো আমরা পড়ছিলাম যে মানে আমি যতটুকু জানি দাদা, এটা মানে 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 একটা জার্নি, যেটা হচ্ছে নেগেটিভের দিকে যায় না দাদা? না না, ওই যে মানে কষ্ট ক্লান্ত এরকমের একটা দিকে যায় না দাদা জার্নি? ওডেসির মিনিং যদি আপনি একদমই স্পেসিফিক করতে চান, ইন এ সেন্স বুঝাতে পারেন যে হ্যাঁ এটা খুব কষ্টকর কোনো জার্নিকে বোঝায়, নো প্রবলেম, ঠিক আছে? কিন্তু আপনি চাইলে এটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হিসেবে ব্যাখ্যা করতে পারেন, বা খুব ঘটনাবহুল জার্নি হিসেবে ব্যাখ্যা করতে পারেন, ঠিক আছে? লিখতে পারেন, আমার মনে হয়। ওকে, কোনো সমস্যা হবে না। দাদা জি দাদা, আর কি একটা বললাম বিষয় হচ্ছে বুঝতে পেরেছেন? প্রোপেল। হ্যাঁ, প্রোপেলটা কি আমরা আছে কোনো কি যানবাহন চলাচলের ক্ষেত্রে না, ব্যবহার করতে মানে? প্রোপেলটাকে আমরা ইকোনমিক্সে হর হামেশা ইউজ করে থাকি, যে কোনো ক্ষেত্রে ইউজ করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, জি দাদা, ওকে দাদা, ওকে দাদা। এবার বলছে সে এসে দাঁড়ায় একাত্তরের সামনে, সে এসে দাঁড়ায় একাত্তরের সামনে, সেমিকোলন দিয়ে বলছে সে জানতে পারে কত ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে এই জাতি স্বাধীনতা অর্জন করেছে। সে এসে দাঁড়ায় একাত্তরের সামনে, ইংলিশ কি হতে পারে? দাদা হি কনফ্রন্ট 71, ব্রিলিয়েন্ট। আমি এই কনফ্রন্ট ওয়ার্ডটা, এক্সাক্ট এই ওয়ার্ডটাই চাচ্ছিলাম। আমি কি লিখবো যে কনফ্রন্টস হি কনফ্রন্টস হোয়াট? 21, এখন দেখেন 97. আপনি বলতে চাচ্ছেন এটা এত মহিমান্বিত একটা ইয়ার 1971, তাহলে আপনি চেঞ্জ করতে পারেন এইভাবে যে হি কনফ্রন্ট দ্য গ্লোরিয়াস, গ্লোরিয়াস লিগেসি অফ 71, মানে কথার মধ্যে ওই টানটা আসতেছে যে হি কনফ্রন্টস দ্য গ্লোরিয়াস লিগেসি অফ 71, ঠিক আছে না? জি দাদা, ঠিক হ্যালো, ঠিক আছে দাদা। ওকে। এখন এরপর তো সেমিকোলন দিয়ে যেহেতু লিখছে, তাহলে আমরা সেমিকোলনই রাখলাম জান, কম্পাউন্ড হিসেবে। সে জানতে পারে ব্লা 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 ব্লা, সে জানতে পারে, সে এটি জানতে পারে, হি নোজ ইট, সে এটি জানে। এই ইটের জায়গাতে কি বসবে, যে কত ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে এই জাতি স্বাধীনতা অর্জন করেছে। হি নোজ ইট। এই নো শব্দটার জায়গাতে আমি আর কি বসাইতে পারি বলেন? একনলেজ। অ্যাকনলেজ মানে তো স্বীকার করা। হ্যালো, রিয়েলাইজ। দাদা বুঝলি না? কগনিজেন্ট হবে না? রিয়েলাইজেস, হ্যাঁ এটা সুন্দর কগনিজেন্ট, একটা word। আর কিছু বলেন? দাদা মানে কগনিজেন্ট একজন দিতে পারবো কিনা? না, বুঝি না কোনটা। হ্যালো, এক্সপ্লোর দেয়া যায়, দাদা দেওয়া যায়। কগনিজেন্ট হবে। আমি কথা বুঝতেছি না, আমাকে একটু আর একবার বলেন তো একটু। তার এক্সপ্লোর বলা যায় না, কারেক্সর মানে বুঝি না, কি বললেন? এক্সপ্লোর দেয়া যায় কিনা, এক্সপ্লোর। এক্সপ্লোরস বলতে পারেন, হ্যাঁ পারেন, যেহেতু এক্সপ্লোর ওয়ার্ডটা আগে একবার ইউজ করে ফেলছি, এটা বাদ দেই। এই যে দেখেন সে জানতে পারে বা রিয়েলাইজ করতে পারে, ঠিক আছে? দিতে এখানে পারি, আমার কাছে আচ্ছা, মনে হচ্ছে একটা খারাপ হয়ে সুন্দর যাবে। ওয়ার্ড শিখিয়ে দিই। সে জানতে পারা বা বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড সামথিং। এই যে আন্ডারস্ট্যান্ড সামথিং, ঠিক আছে, এটা একটা আনকমন ওয়ার্ড শিখে রাখেন, সেটা হচ্ছে ফ্যাদম। কোনো কিছুকে অনুধাবন করতে পারা, ঠিক আছে? যদিও ফ্যাদম ওয়ার্ডটা আমি এখানে ইউজ করবো না, এটা আমার
কথা বলতে বলতে মনে হয়েছে, তাই আমি জাস্ট শেয়ার করলাম, ঠিক আছে? আমরা এখানে ইউজ দাদা করবো কোনটা? খুব সিম্পল একটা ওয়ার্ড ইউজ করবো, সেটা কি? হি ডিসকভার্স। এটা কেউ বলেন নাই। অ্যান্ড হি ডিসকভার্স, সে এটা ডিসকভার করে। এবার দাদা বলেন। আন- হ্যাঁ বলেন। দাদা আন্ডারস্ট্যান্ডের একটা সিনোনিম দিয়েছিলাম সেদিন, ডিসিফায়ার, এটা কি হয় কোনোভাবে? ডিসিফায়ার। ডেসিফাই ওটা তখন ইউজ করবেন যখন সামথিং হিডেন বা কোডেড এরকম, ঠিক আছে? ওকে বাট দাদা, এখানে একটা ইমোশনাল জায়গা থেকে বোঝা হচ্ছে আর কিছু না, ওকে? বাট ডেসিফাইয়ের মিনিংটা ওটা বুঝাই, কিন্তু না করা যাবে না, ঠিক আছে? বুঝতে জি পারছেন কি দাদা, বললাম? ঠিক আছে। জি জি। হুম। হি ডিসকভার্স, হি ডিসকভার্স হোয়াট? হি ডিসকভার্স দ্য ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অফ স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসের ম্যাগনিটিউড, কত ত্যাগ। তিতিক্ষা মানে কি? ধৈর্য ধরে বসে থাকা, ঠিক আছে? তিতিক্ষাকে ধৈর্য কি পেশেন্স না? পেশেন্স সবাই লিখে, আমরা পারসেভিয়ারেন্স। পারসেভিয়ারেন্স মানে ধৈর্য। এন্ড কি? এন্ড রক্ত, এই রক্ত জিনিসটা কি লিখবেন বলেন তো? ব্লাড শেড দাদা। না দাদা, ব্রিলিয়েন্ট, আমি লাইভ দিতে চাই দাদা, লাইফ। ব্রিলিয়েন্ট, কিন্তু ব্লাড শেড ওটা সুন্দর বেশি, ঠিক আছে? হি ডিসকভার্স দ্য ম্যাগনিটিউড অফ স্যাক্রিফাইস, পারসেভিয়ারেন্স, ব্লাড শেড। সে এগুলোকে আবিষ্কার করে, যার মাধ্যমে কি হয়েছিল? এই জাতিকে স্বাধীনতা অর্জন করতে হয়েছে। আমরা কি বলতে পারি? which দিস achieved নেশন, their independence. দেখেন দেখেন, দিস নেশন কি করেছিল? অ্যাকোয়ার্ড বা বলতে পারি সিকিউরড ইন্ডিপেন্ডেন্স। এই জাতি সিকিউর করেছিল ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? দাদা অ্যাকমপ্লিশেস হবে, অ্যাকমপ্লিশেস বলতে পারেন থ্রু দিস, থ্রু দিস। এবার এই দিসটা দিয়ে দেখেন, এই দিসটা দিয়ে আমি বুঝাচ্ছি কাকে? আমি বুঝাচ্ছি সব কিছুকে। তাহলে দিস কেটে আমি এখানে লিখবো হুইচ। এখন যেহেতু দিস কেটে হুইচ আনলেন, এই থ্রু তো দিসের লয়ে কানেক্টেড, তাহলে এই থ্রু কেটেও নিয়ে আসবেন হুইচের আগে। থ্রু হুইচ দিস নেশন সিকিউরড ইন্ডিপেন্ডেন্স। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো? দাদা। হুম। দাদা দাদা ব্লাড শেডের রিপ্লেসে যদি কার্নেজ হইতে পারে। ভাই কার্নেজ মানে গণহত্যা, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে সুমন ভাই ওই রক্ত বলতে আমি গণহত্যাকে বুঝাইছি, আমি না করতে পারবো না, ঠিক আছে? তবে এখানে ব্লাডশেড ওয়ার্ডটা সুন্দর লাগে, কারণ আমি হইলাম প্রচন্ড রকম খুঁতখুঁতে স্বভাবের এবং বিতর্ক স্বভাবের মানুষ, ঠিক আছে? আমি প্রচন্ড রকম কলরাস পার্সন। তো আমি মনস্তাত্ত্বিক ভাবে ব্লাডশেড ওয়ার্ডটা ধরে রাখছি, আমি লিখবো। তো উনি যেটার সঙ্গে 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 বলছে, আমি মেনে নিছি, আমি ডিবেট করি না। তার মানে কি? এটা আমার খুব প্রিয় একটা ওয়ার্ড। প্রত্যেকটা টিচারের একটা প্রেফারেন্সিয়াল বায়াসনেস কাজ করে, ঠিক আছে? যে সে এখানে এই ওয়ার্ডটা ইউজ করতে চাইবে। আপনি আমার সাথে ক্লাস করলে বুঝবেন যে আমি এই ওয়ার্ডটা পছন্দ করি। সো আপনি যদি বলেন যে আমি এখানে মাস কিলিং বসাবো, দাদা বা আমি থ্রুর কার্নেজ পরে বসাবো, হুইস, মানে বা থ্রু আমি হুইস। জেনোসাইডাল কিলিং বসাবো, বসাইতে পারেন, কোনো সমস্যা নাই, সবগুলো রাইট, কোনোটাই ভুল বলবো না আমি, ঠিক আছে? বুঝতে পারছেন? দাদা থ্রুর পরে হুইস, এই ব্যাপারটা একটু যদি কাইন্ডলি বলেন। বুঝলেন? জোরে বলেন। থ্রুর পরে হুইস, থ্রু হুইস দিস হ্যাঁ। নেশন, হুম। এই থ্রুর পরে হুইসটা, এই ব্যাপারটা একটু কেমন লাগতেছে, আনকমফোর্ট এটা কি আপনি লাগতেছে। অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসগুলো করেছেন ভালো করে? করেছি দাদা। হুম। তাহলে বলেন। মানে এটা একটু বলতে কেমন আনকমফোর্ট লাগতেছে, যে থ্রু হুইস না দিস কেন নেশন। আপনি পড়েন না বিধায় আপনার কাছে আনকমফোর্ট লাগছে। আমি যদি আপনাকে শোয়েব আক্তারের বলে ব্যাটিং করে দেই, আপনি ক্রিকেট খেলেন না, এটা আপনার দোষ, তাই আপনার খারাপ লাগতেছে। আসেন এই বাচ্চাটাকে নিয়ে কথা বলি একটু, আমরা আসেন, দাঁড়ান। হুম। আপনি একটা বাক্য মনে করেন যে লিখছেন, কি লিখছেন? যে হি ডিসকভার্স, সে ডিসকভার করে। সে কি ডিসকভার করে?
তাহলে এই বাক্যের অবজেক্টটাকে বলেন তো বুদ্ধি করে। The magnitude of দ্য ম্যাগনিটিউড অফ স্যাক্রিফাইস, পারসিভিয়ারেন্স, ব্লাডশেড, ব্লা 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 ব্লা। এই যে তো বড় একটা অবজেক্ট, আপনি চাচ্ছেন এই অবজেক্টের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে। তা আপনি কি বললেন যে দিস নেশন, ঠিক আছে, গট, গট তো লিখিনি, আমি সিকিউর লিখছি, সিকিউরড ইন্ডিপেন্ডেন্স থ্রু দেম, ওদের মাধ্যমে সে পাইছে ইন্ডিপেন্ডেন্সটা। এই দেম দিয়ে কাকে বোঝাচ্ছেন বলেন? পুরো অবজেক্টকে। কি বোঝাচ্ছেন না? হ্যাঁ, তো আমি বোঝানোর সুবিধার্থে একটা এম ড্যাশ দিয়ে আলাদা করলাম। তো দেম কেটে আপনি কি লিখলেন, মনে করেন যে হুইচ লিখলেন। এখন লজিক্যালি আপনি হুইচ লিখে এই বাকি পার্টটা বসায় দিবেন এইভাবে। হুম, দিবেন কিনা বলেন? হ্যাঁ দাদা। এখন যে দেম কেটে হুইচ আনলেন, দেমের আগে যে থ্রু প্রিপোজিশনটা ছিল, এটা কার সাথে কানেক্টেড? দেমের সাথে কানেক্টেড না? হ্যাঁ হ্যাঁ তাহলে দেমটার আগে যাবে না, হুইচের আগে যাবে না? হ্যাঁ হুম, বুঝতে পারছেন তাহলে? হ্যাঁ দাদা। থ্যাংক ইউ। এবার তাহলে আমরা যাচ্ছি কোথায়? আমরা এবার যাচ্ছি পরবর্তী সেন্টেন্স। বলছে কি, আজকের এই তরুণ প্রজন্ম গড়ে উঠেছে মুক্তিযুদ্ধকালীন ইস্পাত কঠিন দৃঢ়তা, চেতনা ও দেশপ্রেম নিয়ে। বলেন এটা ইংলিশ কি হবে? বলেন। টুডেস ইয়াং জেনারেশন গ্রো আপ উইথ। বলেন টুডে কেন লিখতে? টুডে মানে তো আজকে, স্পেসিফিক আজকে। আর এই আজকে দিয়ে কি টুডেস আজকে 26 তারিখ বোঝাচ্ছে নাকি বর্তমানকে বোঝাচ্ছে বলেন তো? বর্তমান বর্তমান। এক্স্যাক্টলি, ট্রান্সলেট ইট কুইকলি। nowadays, in the For eras of nowadays. in the era of today's nation, কি বললেন At বুঝি না। present, in the era of today's nation, জেনারেশন। ভাই এখানে এরা অফ বলছে, এরা এরা দিয়ে আপনি কাকে বলছেন বলতো আমাকে একটু শুনি। ইস্পাত কঠিন দৃঢ়তা, চেতনা ও দেশপ্রেম shaped today's young generation during the war of liberation. এটা কি এভাবে বলা যায় না দাদা? বলতে তো পারবেন কিন্তু আই ওয়ান্ট সামথিং মোর প্রফেশনাল। দিস ইউথ জেনারেশন, দিস জেনারেশন। আচ্ছা আগে আমরা ওয়ার্ড গুলো ক্লিয়ার Contemporary করি। youth generation. দেশপ্রেম মানে প্যাট্রিয়টিজম, চেতনা মানে হচ্ছে ইথোস, ইস্পাত কঠিন দৃঢ়তা গত ক্লাস অনুবাদ করছিলাম, বলেন তো কি বলছিলাম? rigidity, The still hard, Steel frame, still unwavering hard resolve. resolve, Unwavering resolve. Unwavering resolve. এই তো, এই যে এক আপু সুন্দর করে বলছে আনওয়েভারিং রিজলভ। গুড। তো But একবার যে আনওয়েভারিং রিজলভ লিখছেন, তাহলে এখানে বলছে মুক্তিযুদ্ধকালীন ইস্পাত কঠিন দৃঢ়তা। তাহলে আপনি কি বলতে পারেন বলেন তো? এটা ইংলিশটা বলেন তো, কি বলবেন? still hard resolve, বলতে পারেন যে আয়রন লাইক এইসব বলতে পারেন, ঠিক আছে। তরুণ প্রজন্ম ইংলিশ কি? ইয়াং জেনারেশন নাকি? আর আজকের মানে কি? কারেন্ট বা দিস, দিস বললেই হবে, দিস ইয়াং জেনারেশন বললেই হবে। ওকে, তাহলে অনুবাদটা কি হবে বলেন? জুভেনাইল শব্দের ব্যবহার করা যায় না দাদা? ইউথ বলা যাবে না? বলতে পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই পারেন, পায়োনিয়ার বলা যাবে দাদা? বলতে পারেন। Today's young generation, আবারও টুডেস বললেন, টুডেস তো হবে না দাদা, তো আগে ইনশিওর করে দিছে টুডেসটা হবে না এখানে। বলেন কি অনুবাদ করবেন বলেন। দিস ইয়াং জেনারেশন গ্রো আপ উইথ, দাদা বাকি যেটা আর হইলো? instilled with হতে পারে দাদা? হতে পারে, পারে পারে, বলুন। কি হবে বলেন? আমি একটু খেয়ে নিচ্ছি।
এই বাংলা বাক্য রাইজিং বলতে। জেনারেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্য রাইজিং জেনারেশন, আরে দিস ইয়াং জেনারেশন দিল তো। দাদা this young generation rejuvenates themselves with patriotism, ethos, and unwavering resolve the from the মুক্তিযুদ্ধ। রাইজিং জেনারেশন বললেও তো হয়, সুন্দর লাগে। আপনারা যে পড়ালেখা করেন না সবগুলোর ভাড়া দরকার তৈরি রাখে, ঠিক আছে? মাইট দেওয়া দরকার তৈরি রাখে। আপনি কি লিখতে পারেন? This youth generation has been raised, keeping unwavering resilience, ethos, and patriotism in mind. ইভলভ ইউজ করা যাবে? হ্যাঁ, ইংলিশে তো পাইতেছি না ভাই। পাচ্ছেন না? টেনিজম। আপনি বলতে পারেন, যে বলছে না মুক্তিযুদ্ধকালীন ব্লা ব্লা ব্লা, আপনি লিখতে পারেন দা, আগের ওই ওয়ার্ডটা নিলাম যে আয়রন ক্লেড, যেটা আমরা বলেছিলাম, ঠিক আছে? এটা একটা হাইফেন লাগবে, তো শুনবো, ঠিক আছে? দ্য আয়রন ক্লেড রিজলভ, কমা, স্পিরিট বা ইথোস যেটা আমরা বলি, ঠিক আছে? ইথোস, ইথোস and patriotism. The ironclad resolve, ethos, and patriotism of liberation war era, ঠিক আছে? Of the liberation war era, মুক্তিযুদ্ধকালীন সময়ের ইস্পাত কঠিন দৃঢ়তা, চেতনা এবং দেশপ্রেম, এগুলা কি করছে? আমাদের তরুণ প্রজন্ম গড়ে উঠেছে এগুলাকে নিয়ে। তাহলে এগুলাই কি করছে? এগুলা কি করছে? নার্চার করছে। নার্চার্স মানে কি? ধীরে ধীরে গড়ে তোলা। এটা কি হচ্ছে? নার্চার্স আওয়ার আওয়ার এইখানে আমি এখন টুডেস ওয়ার্ডটাকে নিব, যাক আপনার সুবিধার্থে। টুডেস কি? ইয়থ। দেখেন, টুডেস ইয়ুথ ইম্বডি লেখা যায় না ভাই? লিখেন, ঠিক আছে? সব সময় আক্ষরিক অনুবাদের দিকে বসে থাকলে হবে না। গরম লাগতেছে, গেঞ্জিটা খুললা পরাইতে হবে আজকে, ঠিক আছে? তাহলে একটু কি করতে হয়? একটু ভিন্ন ভাবে চিন্তা করতে হয়। শোনেন, একটা জিনিস বলি আপনাকে আমি, আপনারা প্রায় টাইমই যে জিনিসটা আমাকে বলেন যে ভাইয়া আপনি একটা অনুবাদ থেকে ঘুরাইতে পারতেছেন, আমি এটা পারি না কেন? এটা আপনি পারেন না কারণ হইতেছে যে আপনি এটাকে সব সময় আক্ষরিক অনুবাদের দিকে যান। আপনি যখন একটা বাক্য দেখবেন, সেই বাক্যটাকে নিয়ে 2 মিনিট ভাবেন, মানে ঘরে বসে, এক্সাম হলে 2 মিনিট ভাবেন না, ঠিক আছে? 2 মিনিট ভেবে বের করেন যে এটার অনুবাদটা কি হইতে পারে। যেমন আপনি বলতেছেন যে এর প্রমাণ পাওয়া যায় 21-এর বইমেলা ও স্বাধীনতা ও বিজয় দিবসে। আচ্ছা, দাদা এই অনুবাদটা যদি আমি, এই বাংলা বাক্যটা যদি আমি এইভাবে ঘুরে লিখি, দেখেন তো কি কোনো সমস্যা আছে কিনা? যে ব্লা 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 দিবসে এর প্রমাণ পাওয়া যায়, এটা বললে কোনো সমস্যা আছে বলেন তো বুদ্ধি করে? না দাদা, দাদা আগের ওয়ার্ডটাতে আমরা এই যে এখানে নার্সার্স ব্যবহার করছি, এখানে হ্যাঁ আমরা যদি স্টুডেন্টস ইয়ুথ গ্রো আপ উইথ দিয়ে দেন এটা ইউজ করি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? ভাই, অনুবাদে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তোরা কত গ্রো ভালো আপ উইথ বলবো, অফ দ্য অনুবাদ আসলে লিবারেশন এমনিই রাখ। বা গ্রো আপ উইথ দ্য আয়রন ক্লাড রিজলভ, ইথোস অ্যান্ড প্যাট্রিয়টিজম অফ কোনো দ্য সমস্যা নেই, লিবারেশন ওয়ার। ভুল হবে কেন ভাই? দাদা আমার একটা কথা ছিল, বলেন। এখানে নার্চার্স হবে নাকি নার্চার হবে? যেহেতু কোনটা? সামনে আমাদের ওই যে 5 নম্বর বাক্যে নার্চার হবে, নার্চার্স। নার্চার। আচ্ছা, আমি নার্চার্স লিখছি, সরি, হয়তো কথা বলতে বলতে খেয়াল করি। নার্চার হবে, ঠিক আছে? ভাই এটা যদি ভুল, এটা বুঝে নিবেন, ঠিক আছে? আমার এই সাবজেক্টের এগ্রিমেন্ট না বসে আপনি যদি পেঁচান, আসলে আমি খুব বিরক্ত হই। ওকে, এই সকল বিষয়ে আমি মনে ধরে নেই যে আপনারা এগুলো পারেন, যে এখানে যে এতগুলো সাবজেক্ট আছে, তাহলে এটা নার্চার হবে, সিম্পল হিসাব। হয়তো আমি টাইপ করতে গিয়ে বলতে বলতে লিখে ফেলছি, ঠিক আছে? এগুলো আমাকে ধরেন না প্লিজ, এগুলো আমি ধরলে খুব বিরক্ত হই, আপনাদের আগেই বলছি। এখন দেখেন, আপনি লিখতেছেন যে এর প্রমাণ পাওয়া যায় 21-এর বইমেলা ও স্বাধীনতা বিজয় দিবসে। আচ্ছা, ভালো কথা। তা আমি এটা ঘুরাই লিখছি,
যে একুশের বইমেলা এবং স্বাধীনতা ও বিজয় দিবসে এর প্রমাণ পাওয়া যায়, তাহলে দুই বাক্যের মধ্যে কোনো পার্থক্য আছে মনে হয় আপনার কাছে? না না দাদা। না দাদা, অর্থগত দিক এখন থেকে আমি কোনোই যদি পার্থক্য বলি নেই, শুধু গঠনগত যে দিক থেকে পার্থক্য একুশের আছে। বইমেলা ও স্বাধীনতা বিজয় দিবসে, দেখেন আমি কি লিখি দেখেন, আমি লিখলাম যে এটি স্পষ্ট হয়ে ওঠে, যদি আমার এখানে বাংলা টাইপ করা যাচ্ছে না, ঠিক আছে, হয়ে উঠে, মনে করেন এটা বাংলায় লিখছি যে একুশের বইমেলা ও স্বাধীনতা ও বিজয় দিবসে এটি স্পষ্ট হয়ে ওঠে, ওই কথা যা বুঝাচ্ছে ইন এ সেন্স, এই কথাটা তা বুঝাচ্ছে না? হ্যাঁ দাদা। বুঝাচ্ছে কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা বাংলাতে অ্যাডভান্স ট্রান্সলেশনের দিকে যাবেন, তখন আপনাকে অ্যাডভান্স বাংলা পারতে হবে। আই রিপিট, যখন আপনি অ্যাডভান্স ট্রান্সলেশনে যাবেন, তখন আপনি অ্যাডভান্স বাংলা পারতে হবে। যেমন আমি যদি এই এই বিষয়টাকে এইভাবেই লিখি আপনাদের সামনে, যে একুশের বইমেলা এবং স্বাধীনতা ও বিজয় দিবস, কি লিখবো, এর সাক্ষ্য দেয়, এটাও যা বলতেছে, 6 নম্বর বাক্য তাই বলতেছে। এম আই রাইট অর রং? টেল মি। রাইট দাদা। রাইট দাদা। রাইট। এখন প্রবলেমটা কোথায় আপনি দেখেন, খেয়াল করে, আপনি যতক্ষণ পর্যন্ত ওই বাক্যের দিকে তাকায় আছেন যে এর প্রমাণ পাওয়া যায় ব্লা 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 ব্লা, আপনার মাথায় খালি ওই যে ইট প্রুভস, এই প্রুভ ওয়ার্ডটাই মাথায় ঘুরবে। যখন আপনি সাক্ষ্য দেয় বলবেন, তখন আপনি টেস্টিমনি চিন্তা করবেন। এম আই রাইট অর রং? টেল মি। রাইট জি দাদা। দাদা। রাইট। এখন আবার কোয়েন না ভাই, টেস্টিমনি বানানটা ভুল লিখছেন, টাইপ করতে গিয়ে ভুল লিখছি, সমস্যা কি? এটা ঠিক করে নেবেন, ঠিক আছে? আপনি এখানেই, আপনি যখন পড়বেন তখন পড়বেন যে টেস্টামেন্ট ওয়ার্ডটা আমি নিয়ে আসবো এখানে। তো এই জন্য বারবার বলি আপনাদেরকে যে ইউ হ্যাভ টু রিড, রিড অ্যান্ড রিড। ইফ দেয়ার ইজ সামথিং দ্যাট ক্যান সাবস্টিটিউট রিডিং হ্যাবিট, ইট ইজ রিডিং হ্যাবিট। এটার কোনো অল্টারনেটিভ নাই। এই প্রুফ থেকে টেস্টিমনি বা টেস্টামেন্ট, এই ওয়ার্ড বা উইটনেস, এই ওয়ার্ডে আসতে হলে এই টেস্টিমনি ওয়ার্ড আপনি পারেন, এই টেস্টামেন্ট ওয়ার্ড আপনি পারেন, এই উইটনেস ওয়ার্ড আপনি পারেন, কিন্তু কোনো দিন আপনার এই প্রথম ট্রান্সলেশনটা করার সময় মাথার মধ্যে এটা ঢুকবে না। মাথার মধ্যে খালি প্রমাণ, প্রমাণ মানেই প্রুফ, প্রমাণ মানেই প্রুফ, প্রমাণ মানেই প্রুফ ঢুকতে থাকবে। আমি কথা কি ভুল বললাম না ঠিক বললাম বলেন? না দাদা, একেবারে আসল জায়গায় আপনি এটা বলছেন, 100% আমাদের exactly পয়েন্টগুলোই হয়। আপনি ফাইন্ড আউট এরকম বহুত আসল জায়গায় আমরা যাব দাদা একটু এতদিন একটু তো করে এগুলোই যাব। করতাম দাদা, হ্যাঁ এতদিন তো এগুলোই করে আসছি। হ্যাঁ। তো এই জায়গাটাই হলো খেলা, এই জায়গাটাই তো মূল খেলাটা খেলবো। আমি তো বারবার বলছি, এক্সাম হলে শুধু পরীক্ষার হলে ভালো রেজাল্ট করবেন চিন্তা বাদ দেন, আপনাকে সাইকোলজিক্যালি অ্যাডভান্স খেলা খেলতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম কি, আমরা বুঝতে পারলাম যে আমাকে শুধু একটা অনুবাদ দেওয়া হয়েছে, আমি অনুবাদ করব না, আমি ওই অনুবাদটা মনে মনে ভাববো যে আমি কতটা সুন্দর বাংলায় অনুবাদ করতে পারি। এখন দেখেন, আমি বললাম যে ভাই একুশে বইমেলা এবং স্বাধীনতা ও বিজয় দিবস এর সাক্ষ্য দেয়, তাহলে এইটার ইংলিশ কি হবে? আমরা লিখবো দা একুশে বইমেলা বানান তো আমি জানি না, একুশে হতে পারে, একুশে বুক ফেয়ার লিখলাম, একুশে বুক ফেয়ার, কমা, ঠিক আছে, কমা দিয়ে কি লিখবো? কমা তো হবে না, এখানে একটা এন্ড হবে, সরি অ্যাজ ওয়েল অ্যাজ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ, আমরা কি লিখবো যে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যান্ড বিজয় দিবস, ভিক্টরি ডেজ, ঠিক আছে, অ্যান্ড ভিক্টরি ডেজ, একুশে বই বুক ফেয়ার অ্যাজ ওয়েল এস ড্যাশ অ্যান্ড ড্যাশ ডেজ, ঠিক আছে। এরা কি করে, এরা কি করে, এরা হচ্ছে গিয়ে আহ, এটা সাক্ষী দেয়, প্রমাণ দেয়, ঠিক আছে। তাহলে কি বলতে পারি বলেন? Is it manifestation? এই যে একটা ওয়ার্ড বলছেন, as well ম্যানিফেস্টেশন, as well সুন্দর as একটা ওয়ার্ড as লিখছেন, well as এর আগে ম্যানিফেস্ট, তাহলে টেস্টিফাইস, ম্যানিফেস্টাস। ম্যানিফেস্ট, সরি ম্যানিফেস্ট হবে, যেহেতু দুইটা আছে এখানে। এখন আপনি বলতেন ভাই অ্যাজ ওয়েল এস থাকলে তো আগেরটাই ধরতে বলছিলেন, কিন্তু না, আমি এখানে এন্ড এর সেন্স ধরেই ম্যানিফেস্ট দিচ্ছি, ঠিক আছে। সো দ্য একুশে বুক ফেয়ার অ্যাজ ওয়েল এস ইন্ডিপেন্ডেন্স এন্ড ভিক্টরি ডেজ ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট দিস প্রমিস। এই প্রমিস ওয়ার্ডটাই কোথাও আছে, এই পুরো বাক্যের কোথাও কি আছে বলেন তো? না দাদা। নাই, আমি আনছি, আমার ক্যাপাসিটি আছে, আমি আনছি, কিন্তু খেয়াল করে দেখেন এই প্রমিস আনাতে এই বাক্যটা সুন্দর লাগতেছে ভাই, কোন দিক দিয়ে খারাপ লাগে আপনি আমাকে বলেন, ঠিক আছে কিনা কথা বলেন?
জি দাদা। সো মনে রাখবেন, অনুবাদ মানেই শুধু আক্ষরিক অনুবাদ না, ঠিক আছে? আপনি দাদা, বলেন। এই ম্যানিফেস্টের এই জায়গায় আমরা তো স্টেট দ্যাট এটাও ব্যবহার করতে পারতাম, সব যেটা লিখতে পারেন, কিন্তু আনভেইল মানে এই লিখতে যে দুইটা পারেন, বাক্যের বাক্যের ডেসিফায়ারও লিখতে পারেন, সব লিখতে পারেন, কোনো না নাই। বুঝতে পারছেন মানে কিনা সেটা এবার বলেন। হ্যাঁ হ্যাঁ দাদা, ওই দুইটা বাক্যের মানে এই যে যে একটা গুণগত মানের তফাৎ আসতো, এই তফাৎটা যদি কাইন্ডলি একটু বলেন যে ওইটা দিলে আর এইটা দিলে আসলে আহ, যে তফাৎটা আসে, আমি বুঝিনি মানে আপনার কথা। মানে আমি স্টেট দ্যাট দিলাম, এটা ঠিক আপনি কিভাবে কাউন্ট করবেন যে স্টেট দ্যাট আর মেইন ফেস্টকে? এটা যদি কাইন্ডলি কোনটা একটু দিলেন বলেন। আপনি? স্টেট দ্যাট। স্টেট দ্যাট, এটা আমি হ্যাঁ। ডেফিনেটলি খুব মনোটোনাস বা গতানুগতিক একটা অনুবাদের লিস্টে ফেলবো। ও, আচ্ছা দাদা, ঠিক আছে। ওকে, ডোন্ট মাইন্ড, আমি ওকে। আমার আমার না, মতামত হচ্ছে আমি সেটাই হ্যাঁ বললাম হ্যাঁ হ্যাঁ, আপনাকে। এটাই অবশ্যই। দাদা ওকে, একটা কথা বলবো দাদা, আমি যদি মানে এই বলেন। কথাটা হয়তো পরে ভুলে যেতে পারি, সেটা হচ্ছে যদিও একটু মানে কম প্রাসঙ্গিক, তারপরে বলি। আমাদের আমাদের লিটারেচারে তো দাদা দুইজন দুইজন পোয়েটের নাম পাওয়া যায়, যেমন যেমন হচ্ছে জীবনানন্দ দাশ আর হচ্ছে শামসুর রহমান। ওনারা কিন্তু ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ, মানে হ্যাঁ, ওনাদের অনার্সটা ইংলিশ লিটারেচার ছিল। বাট হ্যাঁ। আমরা যদি জীবনানন্দ দাশের দিকে তাকাই, উনি যেই লেভেলের বাংলা লিখছে দাদা, সেইটা মানে আমার আমি কল্পনাও করতে পারি না, মানে ওনার ওনার রাইটিং গুলো। কিন্তু দাদা আমরা এখন, আমার প্রশ্ন হচ্ছে দাদা, আমরা কি ইংলিশের মাধ্যমে বাংলা শেখাটা ভালো হয়, না বাংলার মাধ্যমে ইংলিশে শেখাটা ভালো হয়? এইটা নিয়ে যদি একটু বলতেন দাদা। শুনেন, বিং এ সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ আপনাকে সারা জীবন বাংলার উপর ভিত্তি করেই ইংলিশ শিখতে হবে। যে কারণে বলা হয়েছে, রবীন্দ্রনাথ কি বলেছিল, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, পরে ইংরেজি ভাষার পত্তন। এখন আপনি যদি বলেন যে না, আমি বাংলাদেশে আছি, বাট আই হ্যাভ অ্যান এনভায়রনমেন্ট ইন হুইচ ইংলিশ ইজ মাই মাদার টাং বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি ইংলিশের উপর ভিত্তি করে ইংলিশটা শিখতে পারেন। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি দাদা। মানে মাদার ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে শেখাটাই সবচেয়ে মানে ফ্রুটফুল হবে, আপনি যেটা বললেন আর কি। হ্যাঁ, হ্যাঁ। এখন এখন আহ, আপনি যদি বলেন যে সুমন ভাই আমার কাছে মনে হচ্ছে যে না, এটা এরকম না, ঠিক আছে, তাহলে আমি কিন্তু আপনাকে আহ, কি করতে পারবো না, কি বলে যে না করতে পারবো না। কেন না করতে পারবো না? কারণটা হচ্ছে আহ, প্রত্যেকটা মানুষের লার্নিং এর একটা প্রেফারেন্সের জায়গা আছে, যে জায়গাটাতে আমার মনে হয় যে একান্ত তার মতামতটাই তার ক্ষেত্রে প্রযোজ্য হয়। আমি আপনাকে আসলে মানে এটা কি বলবো যে আহ, চাপাই দিতে পারবো না, ঠিক আছে? কি বলছি, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আচ্ছা। সো ভাষা একটা অনেক বড় একটা বিষয়, ঠিক আছে? এটা আসলে আমার মনে হয় না যে আমার পক্ষে এটা নিয়ে আসলে মন্তব্য করা যায়। যেমন এই যে এটা এটা যেন কে লিখছিল, দাঁড়ান, এই যে যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে, এটা কে লিখছে? গানটা নজরুল লিখছে না? নজরুল। জি। নজরুল লিখছে। জি দাদা। এখন দেখেন, ভদ্রলোক তো আপনার পড়াশোনা করছে কতদূর? খুব কম কাজী পড়াশোনা করছে। নজরুল। তাহলে উনি 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 কি লিখে গেছেন? উনি লিখছেন চলে নাগরি দোলে ঘাগরি। এই নাগরি আর ঘাগরি, এই দুই শব্দ আপনি বাংলা ভাষা যে পড়তেছেন, মানে বাংলা সাহিত্য পড়তেছেন, আর কয় কয় জায়গায় তার প্রয়োগ দেখছেন বলুন দেখি? খুবই রেয়ার দুটো ওয়ার্ড, কিন্তু এই দুই ওয়ার্ড উনি জানতেন এবং ব্যবহার করছেন, ঠিক আছে? তার মানে কি, উনি হয়তো একাডেমিক লার্নিং এ আগাইতে পারেন নাই, কিন্তু উনি ওই লার্নিং উনি আগায় গেছেন, হতে পারে, আমি জানি না, ঠিক আছে? সো এর গানটা গিয়ে শুনতে পারলে ভালো লাগতো, যদি আমার গানের গলা খুব একটা ভালো না, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে, শিখতে শিখতে আপনি পারবেন। তো এর মধ্যে একটা সুন্দর লার্নিং হতে পারে যে কি বলে যে আপনি হচ্ছে ই করতে পারেন, ওই যে এই ট্রান্সলেশন করার সময় যেহেতু অ্যাডভান্স ইংলিশ না পারলেও আপনি অ্যাডভান্স বাংলা পারেন কিছুটা, বিং এ মাদার ল্যাঙ্গুয়েজ, আপনি ওই দিক থেকে ভাবতে পারেন, আমার কাছে মনে হয়, ঠিক আছে? বাকিটা হচ্ছে আপনার চয়েসেস এন্ড প্রেফারেন্স। এবার দেখেন কি বলতেছে, বলতেছে যে, হ্যাঁ, থ্যাংক ইউ। এবার বলতেছে যে ব্লা 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 ব্লা, মোট 3টা বাক্য আমাদের বাকি আছে, ঠিক আছে? প্রথমে আমরা লাস্টের থেকে সেকেন্ড সেন্টেন্সটাকে অনুবাদ করে ফেলি। এটি তাদের সুগভীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ। এটাকে আমরা কি লিখতে পারি? আমি একবার অনুবাদ করে দিচ্ছি, ঠিক আছে? ইট ইজ দেয়ার, ইট ইজ দেয়ার
সরি, ইট ইজ, ইট, আমরা লিখবো যে ইট ম্যানিফেস্ট। যদি একবার আমরা ইউজ করে ফেলছি তারপর ইউজ করলাম, ইট ম্যানিফেস্ট দেয়ার, এটা তাদের কি ম্যানিফেস্ট করে? তাদের ডিপ রুটেড প্যাট্রিয়টিজম, ঠিক আছে, ডিপ রুটেড প্যাট্রিয়টিজম, ঠিক আছে। এখন একটা জিনিস বলি শুনেন, এই যে আপনি বললেন যে সুমন ভাই প্যাট্রিয়টিজম, আপনি তো খুব পাকনামি করেন ক্লাসে আমাদের সাথে, তাই না? যে প্যাট্রিয়টিজম এই ওয়ার্ড বারবার কপি করতে নিষেধ করেন, তাহলে আপনি কেন বারবার প্যাট্রিয়টিজম বলতেছেন? ঠিক আছে, এখন প্যাট্রিয়টিজম ওয়ার্ডটা এত সুন্দর একটা ওয়ার্ড যে এটা আসলে চেঞ্জ করতে আমাদের ভাল লাগে না। হ্যাঁ, আপনি সেটা লিখতে পারেন যে অ্যালেজিয়েন্স লিখতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি পাকনামি কইরা, ঠিক আছে, আপনি যদি পাকনামি কইরা কি লিখেন যে শোভিনিজম লিখে দেন, ঠিক আছে, দাঁড়ান স্পেল লিখে দেই যে ওভিনিজম মানে তো দাদা উগ্র বুঝায়, উগ্র দেশ হ্যাঁ, নয়। হ্যাঁ, আপনি শোভিনিজম লিখে দেন, তাহলে কিন্তু আর হবে না যে হ্যাঁ ভাই তো সবসময় এক্সট্রিম করে লিখতে পারো, তো লিখে দিলাম, হবে না। সো এটা আবার মাথায় রাখবেন এক্সট্রিম চিন্তা করতে গেলে যে ভুল হয়ে যাচ্ছে কিনা। সো ইট ম্যানিফেস্ট দেয়ার ডিপ রুটেড প্যাট্রিয়টিজম বা অ্যালেজিয়েন্স। শোভিনিজমটা দয়া করে ভুলেও লিখেন না, লিখলে কিন্তু ভুল, ঠিক আছে, এটা রেড মার্ক করে দিচ্ছি আমি, হ্যাঁ। তাহলে এটা শেখানোর মতো তেমন কিছু নাই, এটা আপনার এমনি অনুবাদ করতে পারবেন। তারপরে এটা কি বলতেছে যে 71-এর, মানে আমি মেইনলি ওই বাক্যটা ভেঙে ভেঙে দেখাবো তো আবার, তাই আমি ছোট দুটো অনুবাদ করে নিচ্ছি আর কি। 71-এর অনুপ্রেরণা কি করে? 71-এর অনুপ্রেরণা, চেতনা, দেশপ্রেম আমাদের আছে, থাকবে এবং অনন্তকাল থাকবে। ওই যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, গত ক্লাসে মনে আছে? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এটার অনুবাদ কি লিখতে পারেন বলেন? হ্যালো, উফ, এত ঘুম লাগতেছে আজকে তো। প্রোফাউন্ড প্যাট্রিয়টিজম লিখেছেন, লিখতে পারেন, হ্যাঁ, এটা সুন্দর একটা ওয়ার্ড, প্রোফাউন্ড প্যাট্রিয়টিজম, সুন্দর ওয়ার্ড। আউটবার্স্ট সিভিয়ার প্যাট্রিয়টিজম, ভাই এগুলো মানায় না, এগুলো খুব বাজে লাগে, ঠিক আছে। দাদা ফ্যাদমলেস লেখা যাবে এখানে? না, এগুলো লেখার দরকার নেই, অনুবাদ করতে কি আবার এমন ওয়ার্ড লিখে দিলে হবে, ঠিক আছে। এটার্নাল লাভ ফর দ্য কান্ট্রি, হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু এটার্নাল মানে কিন্তু সুগভীর না, এটার্নাল মানে হচ্ছে চিরস্থায়ী, ঠিক আছে। তা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 71-এর কি, আমরা লিখতে পারি যে দা অনুপ্রেরণা, ঠিক আছে, ইন্সপাইরেশন, কমা, প্রোফাউন্ড চেতনা, ইন্সপায়ারিং দাদা। স্পিরিট, হ্যাঁ, তারপরে কি এন্ড দেশপ্রেম, হ্যাঁ, এখানে আমরা মনে করেন যে অ্যালেজিয়েন্স লিখে দিলাম, অফ কি 1971, অফ 1971, ঠিক আছে। এটা কি হবে? এটা আছে, থাকবে এবং অনন্তকাল থাকবে, ঠিক আছে, আছে, থাকবে এবং কি হবে? দাদা অনন্তকাল থাকবে। তা আছে থাকবে ইংলিশ কি লিখতে পারি? আমরা লিখবো যে এন্ডিউরস, ঠিক আছে, এন্ডিউর উইদিন আস লিখলাম মনে করেন, হ্যাঁ, এন্ড এন্ড অনন্তকাল থাকবে, মানে থাকবে এবং অনন্তকাল থাকবে। তার মানে এটা কোনো হারায় যাবে না। আমি যদি বলি এটা হারিয়ে যাবে না, কখনোই হারিয়ে যাবে না, তো কখনোই হারিয়ে যাবে না মানে কি? এটা অনন্তকাল থাকবে। তো অনন্তকাল থাকবে আমার কাছে ভালো ইংলিশ আসতেছে না, তাহলে আমি ওটাই লিখবো যে এন্ড উইল নেভার বি দ্য পার্ট অফ আওয়ার অবলিভিয়ন মেমোরি। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। বুঝতে পারছেন? নেভার বি দ্য পার্ট অফ আওয়ার অবলিভিয়ন মেমোরি। অবলিভিয়ন মেমোরি মানে কি বলেন তো? দাদা বিস্মৃতি। দৃশ্যপট থেকে হারিয়ে যাবে না, আমাদের যে চিন্তা চেতনার জগৎ হ্যাঁ, আছে সেই হ্যাঁ, চিন্তা চেতনার জগৎ থেকে তাহলে হারিয়ে এখন যাবে না। আমি মূলত তা আপনি আপনাদের সাথে এই জিনিসটাই গেমটা খেলতেছি বারবার, যে আমি তা- যখন দেখতেছি যে একটা সহজ বাংলা দিছে, তখন আমি কি বলতেছি যে না, এটাকে আমি ঘুরাই দিব। ঘুরাবো কিভাবে? এইভাবে ঘুরাই দিলাম যে অনন্তকাল থাকবে, তার মানে আমাদের স্মৃতির পাতা থেকে সে কখনো হারিয়ে যাবে না। তাহলে নেভার বি দ্য পার্ট অফ আওয়ার অবলিভিয়ন মেমোরি। সো এই গেমটা খেলতে হবে এক্সাম হলে বসে, পারবেন না খেলতে? হ্যাঁ দাদা, দাদা পারা যাবে। আরেকটা বিষয় পারা হচ্ছে যাবে। দাদা, আমরা যদি ওইখানে ওই হুম, এন্ড এর পরে যতগুলো ওয়ার্ড আপনি লিখছেন অতগুলো হুম, ওয়ার্ড না লিখে যদি উইল রিমেইন ফর এভার লিখি,
তাহলে কিন্তু এগুলো কিন্তু আসলে এগুলো দিয়ে কিন্তু মিন করে সবকিছুকে আমার মনে বুঝাবে, হচ্ছে। ডেফিনেটলি রাইট, ভুল বলবো না, কোনোভাবে ভুল বলা যাবে না, এটাকে সব বুঝাবে। জি দাদা, এটাই বলতে চাচ্ছিলাম। আপনি ধন্যবাদ যদি দাদা। এটাও লিখেন, যাই লিখেন, সবকিছু এখানে রাইট হবে, কারণ আপনি যখন অনুবাদ করবেন সবকিছু রাইট, কিন্তু কথা হচ্ছে সাহিত্যিক ধাঁচে গিয়ে কে কতটা সাহিত্যিক চিন্তা করতেছে এটাই মূলত চেক করা হবে। অনুবাদে তো আপনাকে লাইন টু লাইন ধরে মার্কিং করা হবে না, অনুবাদে লাইন টু লাইন পড়ে দেখা হবে যে আমার যেটা মনে হয় যে আপনি গ্রামাটিক্যালি কতটা স্ট্রং, আপনার লেক্সিক্যাল রিসোর্স কতটা স্ট্রং, ওভারঅল দেখা হবে কি অনুবাদটা যেই মেসেজটা দিচ্ছে সেই মেসেজটা প্রকাশ করতে পারতেছে কিনা। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আসলে আপনি যেটা বললেন যে আমাদের খাতা দেখে যেভাবে ইভ্যালুয়েশন করা হয়, তো হ্যাঁ, একজন যদি সে সিম্পলি একটা ট্রান্সলেশন করে আর আরেকজন যদি এরকম আপনার মতো করে, হ্যাঁ, সেক্ষেত্রে মার্কসের ডিফারেন্সটা কিরকম আর কিরকম হচ্ছে এইটা বলা ডিফারেন্স যায় না, করতে কারণ পারে? ব্যাপারটা হচ্ছে যে ভাই আমি তো খাতা কাটি না, ঠিক আছে, আমি এটা হুদেই, যেমন মাঝে মাঝে আমি দেখি যে অনেক টিচাররা বলে যে এ ওর খাতার মার্কে 0 দিয়ে দেয়, ঠিক আছে, মধ্যে মধ্যে ইনবক্স আমাকে পাঠায়। যেহেতু আমি খাতা কাটি না, তো সেহেতু আমি আসলে এরকম কোনো আহ, আহ, কি বলে প্রেডিকশন করা উচিত না। তবে এইটুকু বলতে পারি মানে উইথ সাম অ্যাসুরেন্স যে একটা সিম্পল ট্রান্সলেশনে যদি আপনি 50% মার্ক পান, তাহলে আমারটা অ্যাটলিস্ট 65% মার্ক পেতে পারেন আমার কাছে মনে হয়। এবং এটা বলার কারণটা কি, সেইটারও আমার কাছে একটা ব্যাখ্যা আছে, ঠিক আছে। আমি আমার প্রিভিয়াস যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলোর মার্কিং আমার যা মনে হয়েছে সেখান থেকে আমি বলতে পারতেছি। যেমন ধরেন আমাদের এডির পরীক্ষাতে বোধহয় যখন আমরা চান্স পেলাম, বোধহয় এরকম ছিল যে 50 থেকে 60 এই পজিশনে যারা ছিলাম, যেমন আমি 56তম ছিলাম, তাদের রিটেনে মনে করেন লাগছে ধরেন যে 125, উদাহরণস্বরূপ ধরে নেন, ঠিক আছে, মানে যতটা মনে হয়েছে আমাদের কাছে, এর বেশি কিছু জিজ্ঞেস করেন না, ঠিক আছে। তো 125 যদি হয়, ধরে নিলাম আমি 125 পাইছি, তাহলে এবার খেয়াল করেন আমাদের এই আসছিল কি জিকে, তো জিকে তে আমি পাইছিলাম 30-এর মধ্যে মাত্র 13.5, কারণ আমি তো জিকে এক্সপার্ট না, সমস্যা হচ্ছে যেটা, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে আগেও বলছি যে ভাই আমি যা এক্সপার্ট না তা আমি খুব কম পারি। আর আমি তো বেসিক্যালি পড়াই হইতেছে ইংলিশ, ম্যাথ তেমন একটা পড়ি না। তারপরও সেখানে আহ, 5টা ম্যাথ ছিল 35 মার্ক, সেখানে মনে হয় 4টা ম্যাথ আমি রাইট করছিলাম, তাহলে পাইলাম কত, 28। ঠিক আছে, তাহলে 13.5 আর হচ্ছে 28 যোগ করলে কত হয় বলেন? 41.50। হ্যাঁ, 41.50, ঠিক আছে। তাহলে 41.50 যদি আমি পেয়ে থাকি, ঠিক আছে, খেয়াল করে দেখেন, তাহলে আমি যদি এখান থেকে আমি একটা ক্যালকুলেটর নেই, 41.50 দেই, আমাকে তাহলে আরো চুরাশি পেতে হচ্ছে, দশমিক পঞ্চাশ না 83.5 পেতে হচ্ছে। এই ভুলটা করবেন না কখনো, আপনারা অনেকেই ভুলটা করেন, দশমিকের জায়গাতে ভুল করে ফেলেন, ঠিক আছে, আমি দেখছি। কারণ ওই দেখছেন 41 আর 84 বলে ফেলছেন, কিন্তু না, 0.5টাও বাদ দিতে হবে আগে। ঠিক জি আছে, দাদা। থ্যাংক ইউ। তাহলে আমাকে পেতে হয়েছে 83.50। এখন প্রশ্ন হলো, ম্যাথমেটিক্সে মার্ক ছিল 35 আর জিকে তে মার্ক ছিল হচ্ছে 30, তাহলে 65 মার্ক আমার চলে গেছে। তো 65 মার্ক চলে যাওয়ার পরে আমার হাতে আছে কত মার্ক আর বলেন তো বুদ্ধি করে? 135। 135। তাহলে 135-এ আমাকে 83.50 পাইতে হয়েছে, ঠিক আছে, ডিভাইডেড বাই 135, আমাকে 61% মার্ক পাইতে হয়েছে। আই রিপিট, আমাকে 61.85% মার্ক পাইতে হয়েছে, ঠিক আছে। তো এই 61.85% মার্ক আমি যদি পেয়ে থাকি, তাহলে আমি বলতে পারি কি যে আমি 62, যদি আমার লেখার মান সবগুলো সমান থাকে, তাহলে আমি কি ধরে নিতে পারি যে আমি সবগুলাতে এই 62% মার্ক পাইছি। তো সেই হিসেবে আমি বলতে পারি আমি এখানে যা লিখতেছি, আপনি এটা লিখলে 65% মার্ক পাবেন। কারণ কি, এখানে তো অনেক আলোচনা করে লিখতেছি, ঠিক না, ভাবার চিন্তা ভাবার সুযোগ পাচ্ছি। পরীক্ষা হলে হয়তো প্রেশার থাকে, এর চেয়ে একটু খারাপ হতে পারে পারফরমেন্স। সো এটা 65% মার্ক পাওয়ার জন্য আমি মনে করি ইটস এ গুড ডিল, ঠিক আছে। তবে এই আমাদের সময় যে ইটা আসছিল, এই যে কি বলে চিনি বলে, ভুলে গেলাম এটা, হ্যাঁ, কপাল মাথায় উল্টাপাল্টা, এই সামারি যেটা আসছিল, ঠিক আছে, ওকে, এটা নিয়ে খুব ফাজলামি করছিল, লাস্টের দিকে সেন্টেন্স প্যাটার্ন চেঞ্জ করছিল। ওকে, এই হচ্ছে কি অবস্থা। সো এই ক্ষেত্রে আপনি আশা করতে পারেন যে কি
যে আপনি একটা ভালো মার্ক পাবেন, ঠিক আছে? সো যারা যে পরীক্ষা দিয়ে এসে বলে না যে কি বলে মানে আপনার আমি মিডিয়াম লিখছি, কোনো আশা আছে কিনা, হ্যাঁ, ওই মিডিয়াম মার্কটা হয় কি ওই 50-52%, 55%-এ গেলেই মার্কটা আটকে যায়। আপনি যখনই 55 থেকে 60%-এ জাম্প করে ফেলবেন, আপনি দেখবেন যে রিটেন পরীক্ষা দেওয়ার পর আপনি কমপ্লিট রিল্যাক্স, কোনো টেনশন নেই আপনার পরীক্ষার ব্যাপারে। দাদা একটা কথা বলবো, এই এই বিষয়ে আসলে দাদা একটা কথা বলছি স্যার, দাদা শুনবেন? বলেন বলেন বলেন, দ্রুত বলেন। এই যে দেখা যায় না, মানে খাতা তো অনেকগুলো, আসলে অনেক এক্সামিনার থাকে, মানে ভিন্ন ভিন্ন এক্সামিনার থাকে। এক একজনের এক একজন এক্সামিনারের পার্সোনালিটি, থিঙ্কিং, তারপর হচ্ছে মার্ক দেওয়ার ডিস্ট্রিবিউশন তো এক হয় না অনেক ক্ষেত্রেই। তাহলে এই ক্ষেত্রে কি দাদা আসলে লাখের একটা বিষয় থাকে না দাদা, যে আপনি একভাবে চিন্তা করতেছেন, একটা ওয়ার্ড চিন্তা করতেছেন বা একটা উত্তর এইভাবে চিন্তা করতেছেন, ওনার কাছে এই জিনিসটা মানে বা ওইভাবে ভালো আচ্ছা, লাগতেছে, তো ওই আপনার এই খাতে যদি প্রশ্নটা সব জায়গাতে করেন, শুনেন, এই প্রশ্নটা আপনারা যে সব জায়গায় করেন, আপনার কি মনে হয় যারা খাতা কাটে এরা গাধা গর্দভ, এরা বউর লগে ঝগড়া করে আপনার খাতা কাটতে বসে? খাতা যখন কাটে তখন একটা অ্যান্সার শিট দেওয়া হয়, ওই অ্যান্সার শিটে বলা থাকে যে এই অনুবাদটা করার জন্য কোন কোন ধরনের ওয়ার্ড আসতে পারে, এইভাবে মার্কিং করা হয়। এত সহজ মনে করেন ভাই? হ্যাঁ, এতই এই সোজা। এই বিষয়টা জানেন না, মানে এই আপনারা বিষয়টা দিন জানেন না। শেষে এত খাটাখাটনির ইস্যুটাকে আলটিমেটলি লাখের মধ্যে ফেলে দিলেন যে লাখ খারাপ। শোনেন, একটা কথা বলি, রাগ করেন না, ঠিক আছে? ডেফিনেটলি আমাদের ভাগ্য সুনির্দিষ্ট অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, ধর্ম অনুসারে, ঠিক আছে? মানে আমি আপনার আমি আপনার সাথে দ্বিমত করার কোনো অধিকার আমার নেই। আপনি একটা মতামত দিতেই পারেন, সেটা আমি শুনতে পারি। আমি আমার মতামতটা আপনাকে দিচ্ছি। আমি লাখ সম্পর্কে একটা একটা নিজস্ব একটা ভিউ হোল্ড করি। আমার ভিউটা শুনবেন কি? দাদা অবশ্যই অবশ্যই জি দাদা। অবশ্যই শুনতে আমার চাচ্ছি। ভিউটা হচ্ছে গিয়ে কি জানেন, যে যেহেতু বিং এ হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমি আমাদের যেহেতু বলা হয়, আপনি কোন ধর্মের আমি জানি না, আমাদের যেহেতু বলা হয় যে তোমার পূর্ব জন্মের কর্ম থেকে একটা ভাগ্য তুমি নিয়ে আসো, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কিরকম এই কথাটা, এখন আমি জানি না যে ইসলামে কি বলা আছে বা বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্মে কি বলা আছে। সব ধর্মের প্রতি রেসপেক্ট রেখে আমি আমার ধর্মের মতামতটা আপনাকে শোনাচ্ছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো আমাদেরকে বলা আছে যে তুমি তোমার পূর্ব জন্মের কর্ম দিয়ে তুমি লিখে নিয়ে আসো তুমি এই জন্মে কি করবা। তো এখন ঈশ্বর যদি লিখেই দেয় যে আমি আসলে পড়াশোনা করব না, তাহলে ডিটারমাইন্ড হয়ে গেল পড়াশোনা করব না। তো এই জায়গাটাতে কি আমার মনে হচ্ছে সবসময় যে না, ঈশ্বর আমার ভাগ্য লিখার জন্য বা কতটুকু আমি অ্যাচিভ করতে পারবো এটার জন্য উনি একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক দিয়ে দেয়, তুমি এর বাইরে পারবা না, এইটুকুকেই তোমাকে কেন্দ্র করে আগাইতে হবে। ব্যাপারটা কিরকম, ধরেন আমার ভাগ্যে লেখা আছে পূর্বজন্মের সুকৃতি অনুসারে যে আমি ডাক্তার হব, ঠিক আছে? এখন আমি যদি ডাক্তার হয়ে যাই, তাহলে আমি ডাক্তারি বিদ্যা ব্যবহার করে সুপ্রিম লেভেলে পৌঁছায় যাব। ঈশ্বর আমাকে এটা অ্যালাউ করছে, এন্টাইটেল করছে। কিন্তু আমি ঈশ্বরের সাথে তিরিং বিরিং করে আমি হইতে গেছি ইঞ্জিনিয়ার, এই যে মনে করেন ধরা খেয়ে গেলাম জীবনে, ঠিক আছে? তা আমার কাছে মনে হয় ভাগ্য জিনিসটা হচ্ছে এরকম। ওকে, কিন্তু আমরা যেভাবে ভাগ্যকে নিউমেরিক্যালি করে ফেলি, যে ও- আমরা যেভাবে ক্লাসিফাই করি, আমার এই জিনিসটাতে খুব একটা বিশ্বাস কাজ করে না। কারণটা কেন কাজ করে না আমি আপনাকে বলি। আমার লাইফের প্রথম দুইটা রিটেন টেস্ট আমি ফেল করছি, এই অ্যাডমিশন বলতেছি কি বলে চাকরির পরীক্ষায়। এরপর যখন আমি আমার ওই দুইটা রিটেন টেস্টের অল মাই মিস্টেক্স, অল মাই রেশিওনালস ফর ফেইলিওর আমি ক্যালকুলেশন করে খাতায় লিখলাম যে কেন ফেল করতেছি, এরপর থেকে ভগবানের আশীর্বাদে আমি টানা কোনো রিটেনে ফেল করি নাই। এখন আপনি বলতে পারেন ভাই এমন হতে পারে যে আপনি প্রত্যেকটা পরীক্ষাতে আপনার লাক ফেভার করছে, ঠিক আছে, এই আর্গুমেন্টে গেলে আমার কিছু করার নাই, আই ডোন্ট নো কি হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা টিচারকেই যে ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয়, টিচাররা ওই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করেই আগে যায়, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে যে কোনো পরীক্ষায় কোনো 2 নম্বরই করা হয়েছে, যেটা আমরা মাঝে মাঝে দেখি, সেই ক্ষেত্রে সে হয়তো এক্সট্রা অ্যাডভান্টেজ পাইতে পারে, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় না যে জেনারেল কোনো খাতা কাটার সময় লাক ফেভার করতে পারে, আমার কখনোই মনে হয় না। আমি বিসিএস পরীক্ষায় ভাইভা দিয়ে বের হওয়ার পরেই বসছি আমি ফেল করব। কেন ফেল করবো না, আমি ক্লিয়ারে ছিলাম যে আমি ফেল করবো, কেন ফেল করবো এই কারণে ফেল করবো, ঠিক আছে? কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল, আমি বলছিলাম আপনাদেরকে। সো আমার মনে হয় না যে এখানে লাক ম্যাটার করে। এখানে পুরো ব্যাপারটাই হচ্ছে যে আপনার পারফরমেন্স ম্যাটার করে, ঠিক আছে? আমার কাছে মনে হয়েছে। তবে হ্যাঁ, লাক ফেভার করতে পারে কোন জায়গায়, যেটা আপনি টিচারের বায়াসনেস বলতেছেন, হতে পারে ওটার জন্য আপনার 2-1 মার্ক
ভ্যারি করতে পারে। এখন আপনি বলতে পারেন ভাই 2-1 মার্ক ভ্যারি করলে তো বাদ পড়েই যেতে পারে। হ্যাঁ, স্বাভাবিক বাদ পড়ে যেতে পারে, কিন্তু সেটা কিরকম? সেটা হলো যে একেবারেই মার্জিনাল পয়েন্টে আছে, একেবারে মার্জিনাল পয়েন্ট। ঠিক আছে? যেমন ধরেন আমার ব্যাচমেটের যে লাস্ট 188তম যিনি হয়েছেন, উনি আমার ফ্রেন্ড। তো ভদ্রমহিলা আমাকে ফোন দিয়ে বলছিলেন যে বন্ধু, তুমি জানো কিনা জানি না যে গুল্লিটা আমার একদম কানের পাশ দিয়ে গেছে। আমি বললাম কেন? 188তম হয়েছি। আমি কি থাক টিকছো তো, দ্যাটস ইট, বাদ দিয়ে চিন্তা বাদ দিয়ে দাও ভাই এবার, ঠিক আছে? এখন উনি যদি হাফ মার্ক কম পেয়ে তাহলে বাদ যেতে পারতো না? বলেন তো বুদ্ধি করে। জি অবশ্যই। জি দাদা, বাস, বাদ করো। ওই জায়গাতে গিয়ে হয়তো লাক ফেভার করতে পারে, কিন্তু একটা সলিড প্রিপারেশনে আপনার লাক ফেভার করার কোনো চান্স নাই আমার কাছে মনে হয়। বাকিটা ভাই হচ্ছে আপনার ফেইথ বা আপনার বিশ্বাসের উপর নির্ভর করবে। আমি জাস্ট আমারটা বললাম, আমি আপনার ফেইথের প্রতিও সম্মান রাখছি। ওকে। আপনার ক্ষেত্রে একই রকম, আমাদের ইসলাম ধর্মে একই রকম কথা বলে। দুটো দুটো বিষয় আছে যে একেবারে পার্মানেন্ট, একটা একটা হচ্ছে পার্মানেন্ট যেটা নিয়ন্ত্রণ করা যায় না, জন্ম মৃত্যু বিয়ে এরকম কিছু। আরেকটা হ্যাঁ, বিষয় আছে যে হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে চেষ্টার মাধ্যমে হয়তো উন্নতি করা সম্ভব। যেমন হচ্ছে রিজিকটা তো পার্মানেন্ট, এটা বলাই আছে। এই সামান্য সামান্য বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে আল্লাহর কাছে চাইলে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে আমাদের উপর সন্তুষ্টি সন্তুষ্টি করে আমাদের ভাগ্যটাকে পরিবর্তন, মানে ওই অন্যান্য বিষয়গুলো পরিবর্তন করতে পারে। হুবহু আপনার সাথেই মিলে যায় দাদা। ওই যে আপনি যে একটা পেরিফেরির কথা বলছেন বা একটা মার্জিনের কথা বলছেন, সেটাই। ধন্যবাদ দাদা, এই বিষয় নিয়ে অনেকগুলো কথা হয়ে গেছে দাদা। সরি দাদা। সো এই সকল বিষয়গুলোতে বেশি এমফাসিস না করে আপনারা হচ্ছে কঠোর পরিশ্রমের ভিতরে এমফাসিস করেন, দেখবেন যে ভালো মার্ক করবেন। ঠিক আছে? আমি যেদিন ইংলিশে ডি গ্রেড পেয়ে ম্যাট্রিক পাস করছি, আই ওয়াজ ড্যাম শিওর যে আমার দিয়ে আর কিছু হইব না। ঠিক আছে? তো আহ, আমি সেখান থেকে আই 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 স্টার্টেড মাই জার্নি, তাই না? অ্যান্ড আই হ্যাভ অ্যাচিভড হোয়াট আই ওয়ান্টেড টু অ্যাচিভ। আমি যা যা অর্জন করতে চেয়েছিলাম, ঈশ্বর আমাকে তাই তাই দিয়েছে। এবং আমি আমি তো আসলে আমরা তো আসলে মানে হিন্দু ধর্মের মানুষরা অনেকে আবার বিশ্বাস করে না, বাট আমি ব্যক্তিগতভাবে এই যে রাশি চক্র বা আপনার জোডিয়াক সাইন বা অ্যাস্ট্রোলজি, এই জিনিসগুলো আবার আমি নিজে ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করি, আমি আবার বিশ্বাস করি। ঠিক আছে? ওকে, যেমন আমি টিচিং লাইনে আসার পিছনে কারণ কিন্তু এই রাশি, কারণ আমি আমার বার্থ চার্ট নিজে অ্যানালাইসিস করে দেখছি যে আই উইল ডু গুড অ্যাজ এ টিচার। দ্যাট ইজ হোয়াই আমি সবকিছুর পরেও টিচিং এ আছি। যে এটা বাদ দিন, আমরা পড়াশোনা করি, শুধু এগুলো গল্পগুলো সময় নষ্ট হবে, ভালো লাগে না এগুলো করতে। তো বলছে দেশের আনাচে কানাচে, এই যে এই আনাচে কানাচে ইংলিশ বলেন, পারবেন? এটা ফ্রেজ বলেন। ওই যে কানাকলি, নোক যে ওই যে অ্যান্ড ডেডলক। ক্র্যানি। ক্র্যানি, নোক এন্ড নুক ক্র্যানি। অ্যান্ড নুক কর্নার। অ্যান্ড ক্র্যানি, গুড, ব্রিলিয়েন্ট। মজার বিষয় কি জানেন? আমি চাইলে আমি সত্যি কথাই বলবো, মিথ্যে কথা বলবো না আপনার কাছে। এই আনাচে কানাচে যে নুক অ্যান্ড ক্র্যানি, এইটা আমি কোনোদিন পড়িও নাই, আমার মনেও নাই, ইভেন এখনো আমার মনে নাই। কিন্তু আমি জানি এটা একটা ফ্রেজ আছে, তাই আপনাদের গ্রাউন্ডে আমি কোশ্চেনটা ছেড়ে দিয়ে মিনিংটা আমি জেনে নিয়ে নিলাম। বুঝতে পারছেন কি বলছি? হ্যালো? জি ভাইয়া, জি ভাই। আমিও সব পারি তা কিন্তু না, আমি স্বীকার করি যে আমি এটা পারি না। ঠিক আছে? তাহলে অ্যাক্রস এভরি কি লিখবো? যে নুক অ্যান্ড ক্র্যানি। হ্যাঁ, যে অ্যাক্রস এভরি নুক, ক্র্যানি মানে ভুল, ডাবল এন্ড মনে করলে, নুক অ্যান্ড ক্র্যানি, প্রতিটা আনাচে কানাচে, নুক অ্যান্ড ক্র্যানি অফ দ্য কান্ট্রি, দেশের আনাচে কানাচে অফ দ্য কান্ট্রি। এই যে কান্ট্রি ওয়ার্ডটা লিখছে, তো আপনি চাইলেই কিন্তু কান্ট্রির পরিবর্তে টেরিটরি বলতে পারেন, অফ দ্য টেরিটরি। তারপর কান্ট্রি লিখেন, বা অফ দ্য পেরিফেরিও বলতে পারেন, বা অফ দ্য সার্কামফারেন্সও বলতে পারেন, সবই বলতে পারেন। এখন কোনটা বলবেন একান্ত আপনিই জানেন, আমি সবগুলাই বলে দিচ্ছি আপনাকে। তবে এখানে কান্ট্রি ভালো লাগতেছে, অ্যাক্রস এভরি নুক অ্যান্ড ক্র্যানি অফ দ্য কান্ট্রি, নুক অ্যান্ড কর্নার অফ দ্য কান্ট্রি। কমা দিয়ে কি লিখবো? দেশের আনাচে কানাচে কি হচ্ছে? তরুণ প্রজন্মের প্রতিটি সদস্যকে তাদের কপালে, বুকে ও পিঠে জাতীয় পতাকা সহ পতাকা শোভিত পোশাকে শহীদ মিনার ও বিজয় স্তম্ভে কি দেখা যায়? উপস্থিত দেখা যায়। আচ্ছা, ইংলিশ কি লিখবেন বলেন? বলেন। প্রথমে সহজ অনুবাদটা করি, যে তরুণ প্রজন্মের প্রতিটি সদস্যকে, মানে আমার মূল বাক্যটা কি আমি দেখি আগে, যে তরুণ প্রজন্মের প্রতিটি সদস্যকে ড্যাশ 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 অবস্থায় উপস্থিত দেখা যায়। তরুণ প্রজন্মের প্রতিটি সদস্যকে শহীদ মিনার ও
বিজয় স্তম্ভে উপস্থিত দেখা যায়, এইটু ইংলিশ করি আমরা আসেন। কি লিখবো বলেন তো দেখি? are often seeing. এভরি every For member winner and every member victory monuments. every হ্যাঁ member ঠিক of আছে, the এভরি young মেম্বার generation অফ দ্য younger generation, ইয়ত বললেই হচ্ছে, এভরি মেম্বার অফ দ্য the ইয়ত youth বললেই মনে হয়, যতদূর সময় আমি ভুলে গেছি, হ্যাঁ মানে হ্যাঁ একটু মনে হবে। এভরি মেম্বার অফ দ্য ইয়ত কি লিখবো বলেন তো বুদ্ধি করে? এই যে বিজয় স্তম্ভে উপস্থিত হয়ে যায়, এই উপস্থিত ইংলিশ কি can বলেন be বলেন? gathering, can হ্যাঁ be কি? seen gathering, গ্যাদারিং, গ্যাদারিং Flock, ওয়ার্ডটা কমন, flock আপনি to ইউজ the করতে পারেন কনগ্রিগ্রেট, আই রিপিট, আপনি ইউজ করতে পারেন কংগ্রিগ্রেট, মানে জড়ো হওয়া, ঠিক আছে, একত্রিত হওয়া। কোথায় জড়ো হয়? শহীদ মিনারে, শহীদ এট দা মিনার শহীদ মিনার, শহীদ মনে হয় ডাবলই, শহীদ মিনার, এট দা শহীদ মিনার, এন্ড কি বিজয় victory, স্তম্ভ, victory victory monuments, and monuments. victory মনুমেন্টস। monument আচ্ছা লিখলাম ভিক্টোরি মনুমেন্টস, ঠিক আছে। আচ্ছা আমরা মূল জিনিসটা অনুবাদ করে ফেলছি, ঠিক আছে, যে এভরি নুক অ্যান্ড অ্যাক্রস এভরি নুক অ্যান্ড ক্র্যানি অফ দ্য কান্ট্রি এভরি মেম্বার অফ ইয়থ কনগ্রিগেট, এখানে কনগ্রিগ্রেটস হবে, ঠিক আছে, ওকে। বা আমরা এইভাবে লিখি, এভরি মেম্বার লেখা দরকার নাই, যে ইয়থ কনগ্রিগেট লিখলাম, ইয়থকে আমরা একটা কম্পাউন্ড ধরে প্লুরাল নাম্বারে রাখলাম, ইয়থ কনগ্রিগেটস এট দ্য শহীদ মিনার অ্যান্ড ভিক্টরি মনুমেন্টস। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে গিয়ে কি জানেন, আপনি তাদের কপালে বুকে পিঠে জাতীয় পতাকার কাহিনী আপনি এখন কেমনে অ্যাড করবেন? এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম। বলেন তো বুদ্ধি করে কেমনে অ্যাড করবেন? দাদা আমরা একটা মানে এই বুকে পিঠে না দিয়ে ডিরেক্ট সজ্জিত হওয়া এই ব্যাপারটা বলতে পারেন, এই দেশের আপনি যখন চিন্তা করছেন যে ইউথ র্যাঙ্ক কপালে বুকে প্রেজেন্টেশন। পিঠে না লিখে আমরা কি করতে পারি, সজ্জিত হতে পারি, এই হলো গিয়ে লার্নিং, ঠিক আছে, এইটাই হলো লার্নিং, এটাই হচ্ছে আপনাকে শেখানোর জন্য বারবার বলতেছি আমি। এখন আপনি এটাকে অ্যাড করবেন কোথায়? আপনি বলতেই পারেন যে তাদের বুকে পিঠে পতাকা সহ এই পোশাকে দেখা যায়, এটা ইয়তকে মডিফাই করতেছে না? বলেন তো বুদ্ধি করে। হ্যাঁ দাদা হ্যাঁ জি দাদা। এই দেখেন, আমি যে বলি যে দে, তারা কি করে? adorned with দে আর এমবেলিশড উইথ বা অ্যাডর্নড উইথ বলতে পারেন। অ্যাডর্নড উইথ হোয়াট? কি কি দ্বারা অ্যাডর্নড উইথ বলেন তো? ন্যাশনাল ফ্ল্যাগ। অ্যাডর্নড উইথ Em ন্যাশনাল ফ্ল্যাগ। emblazoned with the national অন flag. দেয়ার কি অ্যাডর্নড উইথ ন্যাশনাল পার্ট গুলো বলতে পারেন, ঠিক আছে, অন দেয়ার ফোরহেড। forehead, এইখানে তো আর chest, দরকার নাই and দাদা, back. আমরা তো অলরেডি অ্যাডর্নড দিয়ে উইথ দেন, ন্যাশনাল সমস্যা নাই, ফ্ল্যাগস চেস্ট অ্যান্ড ব্যাকস, they are adorned with national flags on their forehead, chest and backs. Adorned with blah 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 লিখলেই হয়ে যাচ্ছে, তারপর দরকার নেই, ঠিক আছে। আবার কি করতেছে? পতাকা শোভিত পোশাকে, and এই Wearing ব্যাক লিখলেন, attire, ঠিক আছে। তাহলে এই দে দিয়ে কাকে বুঝাচ্ছেন বলেন তো? ইউথ ইয়ত। ইয়তকে বুঝাচ্ছেন। তো যেহেতু ইয়তকে বুঝাচ্ছেন আপনি শিওর, তাই এটা একটা কাজ করতে পারেন, একদম পিছনেও বসাতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কেটে আপনি দে কেটে লিখবেন হু আর অ্যাডর্নড উইথ, টিচার দেখলে বুঝবে যেটা বুঝাচ্ছে কাকে, ইয়তকে বুঝাচ্ছে। এখন আমি যদি হু আর আরটা কেটে দেই, কোনো সমস্যা আছে কাটলে? না দাদা তাহলে কি হলো? অ্যাক্রস এভরি নুক অ্যান্ড ক্র্যানি অফ দ্য কান্ট্রি ইয়থ অ্যাডর্নড উইথ কনগ্রিগেট এট দ্য শহীদ মিনার অ্যান্ড ভিক্টোরি মনুমেন্টস adorned with national flag on their forehead, chest and backs. আবার পতাকা শোভিত পোশাক, এটার অ্যাড করার মতো কোনো জায়গা পেতেছি না, ঠিক আছে, এত কিছু লিখছে। পতাকা শোভিত পোশাক, এটা দাদা, আপনারা এরপর কি ওইটা খুব জরুরি দাদা? এর মধ্যে এখানে মানে বিদায় আমরা তো অলরেডি তাকে মানে শোভিত করলামই, তো তারপরে আবার পতাকা শোভিত হ্যাঁ এইটুকুই দেন, পোশাক সমস্যা নেই, চলবে, আর লাগবে না, ঠিক আছে, ডান, হ্যাঁ। এটুকুই দিয়ে যান, যান, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি কি হলো, এই দুইটা পার্ট অনুবাদ হয়ে গেল, ঠিক আছে। মোটা দেখেন এখানে এই কিন্তু অনেক সহজ। মনুমেন্টের পরে কি এম ড্যাশ ইউজ করছেন ভাই? হ্যাঁ এম ড্যাশ দিয়ে দিছি, হ্যাঁ এম ড্যাশ দিয়ে দিছি, ঠিক আছে, এই এম ড্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা মোটামুটি এটা পেয়ে গেলাম যে কিভাবে অনুবাদ করব, ঠিক আছে। এবার আমাদের কাজ কি, আমরা তাহলে দুইটা, আমরা 41তম বিসিএস এরটা অনুবাদ করছি, 38তমটা করলাম,
আর আজকে 2 ক্লাস মিলে আমরা হচ্ছে কি করলাম, এই যে 36তম বিসিএস একটা করলাম, ঠিক আছে? এরকম করে বিসিএস এ আরো কয়েকটা বড় বড় অনুবাদ দেখাবো, তারপর ব্যাংকের গুলো দেখাবো, তাহলে অনুবাদের সেকশনটা শেষ হবে। আর মিন টাইমে যে 2টা করে অনুবাদ ক্লাস, 2টা করে ফোকাস ক্লাস চলবে, ঠিক আছে? দাদা এমডেসের ব্যবহারটা একটু যদি বলেন। এমডেসের ব্যবহারটা ভাই আপনি ক্লাস 1 2 3 4 থেকে পড়ে আসেন, মানে আমাদের গ্রামার ক্লাস থেকে সেখানে আছে ভাই। এটা আলোচনা করতে গেলে আমার এটা 2 নাম্বার ক্লাসে আছে ভাই। 2 নাম্বার ক্লাস আছে, আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এটা এখন পুরো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, পুরো সমস্ত ক্লজ জুড়ে আমি এমডেস আলোচনা রেখেছি। কারণ এটা হচ্ছে, এমডেসকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ইয়েট ইনফর্মাল গ্রামাটিক্যাল টুল। মানে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড একটা পাংচুয়েশন মার্ক, কিন্তু ইনফর্মাল, তাই এটা খুব বেশি ইউজ করা যাবে না। আমি পুরো লেখায় হয়তো বা 3 জায়গায় বা 4 জায়গায় ইউজ করছি, পারলে আরো কম ইউজ করবেন, ঠিক আছে? যখন আপনি দাদা সেন্টেন্স রেকর্ডেড ক্লাসগুলো আটকে কোথায় যাবেন। দেওয়া আছে? বুঝি নাই কি? রেকর্ডেড ড্রাইভে ক্লাসগুলো দেওয়া আছে। রেকর্ডেড ক্লাসগুলো কোথায় দেওয়া আছে? ড্রাইভে গেলে পাবেন ভাই। আচ্ছা পিডিএফ রেকর্ডেড ক্লাস দুইটাই আছে। দাদা গ্রামার ক্লাসগুলো দিতে চাইছিলেন। গ্রামার ক্লাস আজকেই পেয়ে যাবেন, টেনশন নিয়ে না। আপনাদের রাইটিং বেচে আজকে কি দিছি বলেন তো দেখি বুদ্ধি করে। প্রিলির ম্যাথ গুলা 1600 ম্যাথ। আপনাদেরকে অ্যাডমিশন নেওয়ার সময় দেওয়ার কথা ছিল আমাদের, এখন বলেন না কেন কথা? না দেওয়া ছিল? দাদা, জি দেওয়া না ছিল জি না, না। ঠিক আছে? আর দুর্নাম করার সময় সবাই খুব খারাপ থাকেন, সুনাম করার সময় একটারও পাই না আমি, দেখি তো কিছু কই না তারপর থাকা। যাই হোক, আমি না এখন দাদা, মনে মনে ফেসবুক সবাই লাইভে সুনাম যাবো। করে আপনার। আমি একটু ব্রেক নিয়ে ফেসবুক লাইভে যাবো, ওখানে আড্ডা দিয়ে আমার সাথে বসে বসে গল্প আমি তো ওখানে আমার গালিগালাজ করবো না, ধমক ধমকি দিব না, যান, ঠিক আছে? সবাই তো খালি বলে আমি ধমক দিই, গালিগালাজ করি। ওকে, জি ভাই ইনশাআল্লাহ। জি এখন বিদায় নিচ্ছি, দাদা বাই বাই। ফেসবুক লাইভের টপিক কি? জি জি জি, ফেসবুক লাইভে কি টপিকে কথা বলবেন? আমার টাইম লাইনে দেখুন, সবকিছু বলা আছে। গুড নাইট।